Lama Shalaka Kalani Makarupa দাদা একটা নতুন এসে পাঠাও নাকি কলকাতা কটা থেকে ক্লাস হবে বাপরে বাপ তুমি চুপ করে শোও তো আবার কোথায় বসাবো কোথায় করতে যাবে তুমি ক্লাস শুরু হোক তারপর
সোনা সোনা দাদা দাদা ঠিক আছে না টাইম পাঞ্চুয়ালিটি রেকর্ডিংটা পজ করিস না? পজ করে So very good afternoon to all of my beloved students. শুভ সন্ধ্যা। আমাদের ফ্রি অনলাইন কোচিং ফর ফিজিক্স এবং ম্যাথমেটিক্স ওয়েস্ট বেঙ্গল বোর্ড 9 এবং 10 এর জন্য আমরা ব্যবস্থা করেছি। আজ ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের ক্লাস হবে এবং পরবর্তী যে ক্লাস ম্যাথমেটিক্স ওটা হবে আগামী রবিবার সকাল 7:30 এবং আশা করি সেই শিডিউল তোমরা পেয়ে গেছো। তো আমাদের এই ফ্রি অনলাইন কোচিং ফর বেসিক্যালি সায়েন্স সাবজেক্ট ফর ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স ফর ক্লাস 9 এবং 10 এর যে আমরা উদ্যোগ নিয়েছি, এই উদ্যোগ নেওয়ার পেছনে মেন কারণ হচ্ছে এখন যে প্যান্ডেমিক সিচুয়েশন ডিউ টু সাচ দ্যাট কোভিড-19 সিচুয়েশন, এই সিচুয়েশনের জন্য স্কুল কলেজ সব কিছু বন্ধ হয়ে আছে। তা হলেও সমস্ত স্কুল কলেজ তারা নিজেদের তরফ থেকে বিভিন্ন রকমভাবে ব্যবস্থা নিচ্ছে অনলাইন ক্লাস নেওয়ার জন্য এবং তারা নিচ্ছে, গত বছরও নিয়েছে, এবছরও নিচ্ছে। কারণ আমি জানি, আমি কলেজের সঙ্গে যুক্ত আছি। আমি হচ্ছি ডক্টর শিবশঙ্কর দাস মহাপাত্র। আমি কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর। আমার সঙ্গে ম্যাথমেটিক্স যিনি করাবেন উনি হচ্ছেন শুভজিৎ মাইতি। উনি এমএসসি করেছেন আইআইটি কানপুর থেকে। কারেন্টলি হি ইজ নাও ওয়ার্কিং ইন ICICI লোমবার্ড ইন মুম্বাই, বাট এনিহাউ হি উইল টেক দ্যাট ম্যাথমেটিক্স ক্লাস। সো আমাদের এই ক্লাস নেওয়ার মেন যে কারণ, যে স্কুলের সঙ্গে আমরা একসঙ্গে থেকে প্যারালালি আরেকটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, যাতে যে সমস্ত স্টুডেন্টরা, বলতে গেলে যে সমস্ত নয় সমস্ত স্টুডেন্টরা, সমস্ত ছাত্রছাত্রীরা, বিশেষ করে বোর্ড যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ডের ছাত্রছাত্রীরা শিক্ষা সম্পর্কিত ব্যাপারে খুব সাফার হচ্ছে। তার জন্য আমাদের এই প্রচেষ্টা যে আমরা যদি কিছুটা হলেও স্কুলের সঙ্গে প্যারালালি থেকে আমরা যতটা পারবো চেষ্টা করব ফ্রম আওয়ার সাইড, যে কিছু কনসেপচুয়াল জিনিস এবং কিছুটা যদি এগিয়ে নিয়ে যাওয়া যায় ক্লাসটা, বিশেষ করে সায়েন্স সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথমেটিক্স। যদিও আমি এখানে ফ্রি অনলাইন কোচিং ফর ফিজিক্স লিখেছি, এটা বেসিক্যালি ফর ক্লাস 9-10 ইট উইল বি ক্লাস। তুই শুনতে পাচ্ছিস কিনা দেখ না। ওকে ওকে ওকে। সো এটা আমাদের এই উদ্যোগ নেওয়ার পেছনে এই হচ্ছে মেন কারণ। তো প্রথম আমরা যে আজকে প্রথম ক্লাসটা শুরু করব সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, ভৌত বিজ্ঞান। এই ক্লাসটা আমি নেব ডক্টর শিবশঙ্কর দাস মহাপাত্র। এবং নেক্সট ক্লাস
তোমাদের হবে রবিবার অ্যাজ পার শিডিউল তোমাদের অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে, তোমরা হয়তো দেখেছো। এইভাবে আমরা প্রত্যেক সপ্তাহে এই একই দিনে একই সময় ক্লাসগুলো নিতে থাকবো। সেটা যদি কোনোভাবে শিডিউল চেঞ্জ হয় আমরা ফার্দার উইল কমিউনিকেট করব। তোমাদের মোবাইল নাম্বারে না করে যদি তোমাদের মেল আইডি থাকে মেল আইডি গুলো অ্যাক্সেস করার চেষ্টা করবে, মেল আইডিতে পাঠানো হবে, বা তোমাদের যে ইউআরএল দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করেছো এই ক্লাসের জন্য সেই ইউআরএলটা তোমরা চেষ্টা করবে আপডেট রাখার জন্য। ওখানে আমরা সবসময় আমাদের যে কোনো প্রোগ্রাম যদি শিডিউল যদি চেঞ্জ হয় আমরা সেখানে আপডেট করে দেব। আমি তোমাদের দু একজনকে আনমিউট করে জিজ্ঞেস করে নিচ্ছি যে তোমরা শুনতে পাচ্ছ কিনা। অন্তরা মণ্ডল, অন্তরা মণ্ডল তুমি নিজেকে আনমিউট করে একটু আমাকে বলো, am I audible? তুমি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে ওকে ওকে। সো আমরা ক্লাসটা কন্টিনিউ করব এখন থেকে। আশা করি এই ক্লাসে আমাদের এই পর্যন্ত যে সমস্ত পার্টিসিপেন্ট জয়েন করেছো তারা এই ক্লাসটা যখন তোমরা শুনবে তখন তোমরা নিজেদেরকে মিউট করে রাখবে এবং ভিডিওটাও অফ করে রাখবে। এই কারণে, তার কারণ হচ্ছে তোমাদের যে ডাটা আছে ইন্টারনেটে সেই ডাটাটা যদি ভিডিওটা অন করে রাখো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ যদি ডাটা বেশি থাকে তাহলে ঠিক আছে, আদারওয়াইজ ডাটাটা শেষ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এই জন্যই বলছি যে তোমরা ভিডিওটা অফ করে রাখবে, এটাই হচ্ছে বেটার। যদি কখনো দরকার হয় আমি বলবো তখন তোমরা ভিডিওটা অন করবে, সেটা অ্যাজ পার নেসেসারি। ওকে, সো আমরা ক্লাসটা শুরু করে দিই। কারণ শিডিউল ক্লাস ছিল 7টা থেকে, আমরা ওয়েট করেছিলাম কিছু স্টুডেন্টের জন্য। অলরেডি বেশ কিছু স্টুডেন্ট ঢুকে গেছে আমাদের এই ক্লাসে। সো উই ক্যান স্টার্ট দ্য ক্লাস ফ্রম নাও। ফিজিক্যাল সায়েন্স, ভৌত বিজ্ঞান ক্লাস আমরা শুরু করব। এই ক্লাস শুরু করার আগে আমি একটু বলে নিই যে আমরা একই রকম ভাবে ভৌত বিজ্ঞান এবং তোমাদের যে গণিত 9 এর জন্য আমরা ব্যবস্থা করেছি। বেশ কিছু স্টুডেন্ট আমাদের 9 এর জয়েন করেছে, তাদের ক্লাসের শিডিউল আমরা জানিয়ে দেব এরপর থেকে। তোমরা তোমাদের বাড়ির কাছাকাছি যদি কেউ তারা ইন্টারেস্টেড থাকে ক্লাস 9 এর ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথমেটিক্স ক্লাস করার জন্য, ইউ ক্যান ইনফর্ম দেম। ওকে, সো তোমাদের ভৌত বিজ্ঞান যে সাবজেক্ট আছে ক্লাস 10-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, আমাদের এই ক্লাসটা কিন্তু প্রথমে আমি বলে দিই ক্লাস 10-এর ভৌত বিজ্ঞান ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, এবং যারা নিউ ক্লাস 10 দ্যাট ইজ নট ফর X10, যদি কেউ X10 থেকে থাকো তুমি তাহলে শুনতে পারো ক্লাস, কোনো আপত্তি নেই, কিন্তু অন্য কাউকে আর X10 কে জয়েন করতে না বলবে। এটা হচ্ছে নিউ 10 এর জন্য। তো ক্লাস 10 এর যে ভৌত বিজ্ঞানের তোমাদের যে সূচিপত্র, যে টপিকস গুলো দ্যাট উই হ্যাভ টু কভার, যে টপিকস গুলো আমাদের পড়াশোনা করতে হবে একের পর এক। প্রথম হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। প্রথম যে চ্যাপ্টার, প্রথম যে তোমাদের অধ্যায় পড়াশোনা করতে হবে সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। আশা করি কিছু জিনিস তোমরা পড়াশোনা শুরু করে দিয়েছো, তোমাদের মাস্টারমশাইরা শুরু করেছেন অনলাইন ক্লাসের মাধ্যমে বা অন্যান্য প্রসিজারের মাধ্যমে। তো আমরা সেটা চেষ্টা করব যে প্রথম থেকেই আবার শুরু করার জন্য, কারণ আমরা প্রায় ধরো এই মাসটা মে মাস, মানে মে মাসের মাঝখানে আছি আমরা। তো আমরা চেষ্টা করব প্রথম থেকেই শুরু করার, এবং যে চ্যাপ্টার গুলো করবো আমরা, প্রথমে হচ্ছে পরিবেশের জন্য ভাবনা, তারপর হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে তোমাদের গ্যাসের আচরণ, মানে গ্যাসের বিভিন্ন রকমের আচরণ, তাদের ক্যারেক্টারিস্টিক, সেই গ্যাসের ডিফারেন্ট টাইপ অফ ইকুয়েশন, বিভিন্ন ধরনের ইকুয়েশন আমাদের জানতে হবে। থার্ড চ্যাপ্টারে আমরা পড়াশোনা করব রাসায়নিক গণনা, মানে দ্যাট ইজ রিলেটেড টু কেমিস্ট্রি, জাস্ট লাইক ইউর রসায়নবিদ্যা, রাসায়নিক গণনা। তারপর আমরা আবার চলে আসব চতুর্থ যে অধ্যায় আছে আমাদের, সেটা হচ্ছে তাপের ঘটনাসমূহ, তাপ নিয়ে আলোচনা। আমাদের ডেলি, আমাদের প্রত্যেক দিনের জীবনে আমরা তাপ সম্বন্ধে কি জানবো, তাপ আমাদের কি কাজে লাগবে, কেন আমরা তাপ নিয়ে পড়বো, তার সম্বন্ধে কিছু তাপের গতিবিদ্যা, বিভিন্ন ধরনের
তাপ সম্পর্কিত বিভিন্ন ধরনের ইকুয়েশন, সেই ইকুয়েশনগুলো কি কাজে লাগে, কিভাবে কাজে লাগাতে হবে, সেই সম্বন্ধে আমরা চতুর্থ চ্যাপ্টারে পড়াশোনা করি। পঞ্চম যে তোমাদের যে অধ্যায় আছে সেটা হচ্ছে আলো, লাইট। সেই লাইটের সম্বন্ধে পড়াশোনা করতে গিয়ে আমরা বিশদভাবে আলোচনা করব যে লাইট আমাদের, ধরো যে সূর্যের আলো এখানে এসে পৌঁছচ্ছে, সেখানে বিভিন্ন ধরনের প্রসেস আছে। তারপর হচ্ছে যে লাইট আমরা একটা, ধরো দুটো, একটা ঘরে একদিকে আমরা একটা টিউবলাইট জ্বালিয়ে রাখলাম, উল্টো দিকে যদি একটা টিউবলাইট জ্বালাই আর একটা লাইট জ্বালাই, তাহলে আমরা কিছু কিছু সময় দেখতে পাই যে একটা বাড়ি, রুমের ভেতরে একটা পার্টিকুলার পয়েন্টে, একটা নির্দিষ্ট জায়গায় দেখা যায় দুটো আলো জ্বালিয়ে রাখা সত্ত্বেও সেই একটা নির্দিষ্ট জায়গায় হয়তো দেখা যায় যে খুব আলোর অভাব দেখা যায়। সেটার কারণটা কি? এই টাইপের বিভিন্ন ধরনের যে কারণ, হেতু, যে কি কারণে হচ্ছে, সেই জিনিসগুলো আমরা পঞ্চম অধ্যায়ে পড়াশোনা করব। তার পরের অধ্যায় যেটা আছে আমাদের, সেটা হচ্ছে তড়িৎ সংক্রান্ত ব্যাপার। সেটা হচ্ছে চলতড়িৎ। তড়িৎ বলতে আমরা, ধরো আমরা, আমাদের ক্লাসটা হচ্ছে এই সান্ধ্যকালীন বেলায়, তো আমাদের ক্লাস চলাকালীন আমাদের সে লাইট জ্বালাতে হয়েছে। কি করে এই যে তড়িৎ শক্তি আমরা কি করে পাচ্ছি, এক জায়গায় তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে, সেখান থেকে কি করে আমাদের কাছে আসছে, বা সেই তড়িৎ শক্তিকে কাজে লাগিয়ে আমরা কি করে আমাদের আলো জ্বালাচ্ছি, বা যে ইলেকট্রিক লাইট, ইলেকট্রিক সুইচটা আমরা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কি করে আমাদের ফ্যান চলছে, এই সমস্ত সংক্রান্ত ব্যাপারে আমরা সিক্স যে চ্যাপ্টার আছে সেইটা আমরা দেখতে পাবো। তারপরের যে আমাদের চ্যাপ্টার আছে, অধ্যায় আছে, সেটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস। এই পরমাণু নিউক্লিয়াস সম্পর্কিত ব্যাপার, এটা আমার মনে হয় যে ক্লাস 8 অবধি তোমরা খুব একটা আইডিয়া ছিল না। ক্লাস 9-এ এসে হয়তো কিছুটা হয়েছে, তারপরে ক্লাস 10-এ এর ডিটেলস আমাদের জানতে হবে যে একটা অণুর মধ্যে কিভাবে পরমাণু থাকে, সেই পরমাণুর ভেতরে আরো কিছু ছোট ছোট জিনিস যদি আমরা জানতে পারি, সে যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই টাইপের জিনিসগুলো আমরা জানবো। আমি অধ্যায়গুলো পরপর বলে যাচ্ছি এই কারণে যে আমরা কি কি চ্যাপ্টারগুলো, কি কি অধ্যায়গুলো পড়াশোনা করব, সেটা প্রথম দিন একটু আলোচনা করে নেওয়া ভালো। তাহলে আমাদের আইডিয়াটা হয়ে যাবে যে আমরা কি কি চ্যাপ্টার সম্বন্ধে পড়াশোনা, যদিও তোমাদের বেশ কিছুটা আইডিয়া আছে, তাহলেও আমি প্রথম দিনের ক্লাসে একটু আলোচনা করছি। লাস্ট যে আমাদের চ্যাপ্টার, অধ্যায় পড়াশোনা করতে হবে, সেটা হচ্ছে যে পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম সম্বন্ধে। পদার্থ বলতে কি, আমাদের ধরো তোমার সামনে এই মুহূর্তে মোবাইল আছে, মোবাইলে যে জিনিস, মোবাইলে বিভিন্ন ধরনের পার্টস আছে, তোমরা জানো যে বিভিন্ন সুইচটা অন করতে হচ্ছে, অফ করতে হচ্ছে। সেই যে সুইচগুলো যখন তৈরি হচ্ছে, তার যে বিভিন্ন টাইপের যে পদার্থ, ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, সেটা কি ধরনের ম্যাটেরিয়াল হবে, সেটা আমরা লোহা ব্যবহার করব, কখন আমরা অ্যালুমিনিয়াম ব্যবহার করব, কখন আমরা নিকেল ব্যবহার করব। এই যে বিভিন্ন টাইপের, বিভিন্ন ধরনের পদার্থ, তার বিভিন্ন ধর্ম সম্বন্ধে আমাদের জানতে হবে। ক্যারেক্টারিস্টিক যেটা বলছি, তার বিভিন্ন ধর্ম বলতে সে ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, এই সম্বন্ধে। কেউ যদি এই পেজে স্কেচ করছো, প্লিজ ডোন্ট রাইট এনিথিং ইন দিস পেজ। এই পেজে কেউ ওভাররাইট করবে না। ওকে, সো এই হচ্ছে আমাদের টোটাল ফিজিক্যাল সায়েন্সে আমাদের টোটাল 8খানা আমি চ্যাপ্টার দেখেছি। যে 8টা চ্যাপ্টার অধ্যায় যদি আমরা পড়াশোনা করি, তাহলে আমরা পরবর্তীতে যদি আমাদের এখান থেকে কেউ, আমরা অবশ্যই আশা করব ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট তারা সায়েন্স গ্রুপে পড়াশোনা করবে। এবং যদিও না করো, তোমাদের জানা উচিত যে এই সমস্ত জিনিসগুলো সম্বন্ধে জেনে ভবিষ্যতে আমাদের বিভিন্ন ধরনের সে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য আমাদের এই জিনিসগুলো জানা দরকার। তো প্রথমেই আমি প্রথম যে তোমাদের চ্যাপ্টার আছে, অধ্যায় আছে পরিবেশের জন্য ভাবনা, সেই চ্যাপ্টারটা আমরা শুরু করব। চলে আসি প্রথম যে চ্যাপ্টার তোমাদের, পরিবেশের জন্য ভাবনা, যেটা আমরা বলছি যে কনসার্ন অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট। আমাদের যে এনভায়রনমেন্ট, পরিবেশ, এই পরিবেশের জন্য আমাদের ভাবতে হবে, চিন্তা করতে হবে। দেখো, আমাদের কেন চিন্তা করতে হবে, এই চ্যাপ্টারটা প্রথমে থাকার একটা মানে ভেরি মিনিংফুল একটা কারণ আছে।
তোমরা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে হয় আমার বলার অপেক্ষা রাখে না, তোমরা সেই জিনিসটা বুঝতে পারছো যে পরিস্থিতিতে আমরা কলেজ স্কুল কলেজ যেতে পারছি না, বাড়িতে বসে আমাদের ক্লাস করতে হচ্ছে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের একটা পরিবেশের একটা এফেক্ট, পরিবেশের প্রভাব। তো পরিবেশটাকে আমাদের ভালো করে জানতে হবে। আমরা সে ক্লাস 9-এ পড়ি, 10-এ পড়ি, 11-এ পড়ি, বা যেখানেই পড়াশোনা করি বা নাও পড়াশোনা করি, বা সে চাকরির জীবনে যাই করি, মানে আমাদের এই পরিবেশ সম্বন্ধে একটা বিশদ আলোচনা করে নিজেদের মধ্যে এর একটা আইডিয়া, এর একটা যে ধারণা আমাদের মধ্যে রাখা উচিত যে পরিবেশের কি আছে, এই পরিবেশের মধ্যে কি এমন আছে যার জন্য আমরা সুস্থভাবে বেঁচে ছিলাম বা বেঁচে আছি। এখন হয়তো একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেটা আমরা আশা করব কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে। তো এই পরিবেশের মধ্যে কি এমন আছে যার জন্য আমরা জীবন ধারণ করতে পারি। তো আমরা জানি, অলরেডি তোমরা জেনে এসছো যে আমরা এখানে অক্সিজেন আছে প্রচুর পরিমাণে, তার জন্য আমরা মানে এনভায়রনমেন্টে, তার জন্য আমরা প্রতিদিন অক্সিজেন আমাদের নিঃশ্বাস মানে আমাদের ফর আওয়ার পারপাস, যে অ্যানিমেল এবং হিউম্যান বিংস তারা কি করে অক্সিজেন নিতে হয় তাদের জীবন ধারণ করার জন্য, এবং কার্বন ডাই অক্সাইড যেটা আমরা নিঃশ্বাস প্রশ্বাসে আমরা ত্যাগ করি পরিবেশে, সেটা আমাদের যে গাছপালা আছে সেগুলো তাদের দরকারের জন্য দিনের বেলায় তাদের যে খাদ্য তৈরি করতে হয়, সালোক সংশ্লেষ প্রক্রিয়া, তোমরা জানো ফটোসিনথেসিস যে সিস্টেম, যে প্লান্ট সিস্টেমে, সেই জন্য তারা কি করে না বাতাস থেকে তাদের কার্বন ডাই অক্সাইড নিতে হয়, যেটা আবার আমরা আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সময় আমাদের কার্বন ডাই অক্সাইডটা আমাদের শরীরের থেকে আমরা ত্যাগ করে দিই আমাদের পরিবেশে। সেটা যদি গাছপালা না থাকতো তাহলে কি হতো না, এই কার্বন ডাই অক্সাইডটা পরপর কনসেন্ট্রেশনটা বাড়তে থাকতো। এই কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশনটা যদি বাড়ে, যদি জমা হতে থাকে, তাহলে কিছুদিন পরে কি হবে না, কার্বন ডাই অক্সাইডটা আমাদের শরীরে বিষাক্ত গ্যাস ঢুকতে ঢুকতে আমাদের মানে যে আমাদের ক্ষতি করতে থাকে। তো গাছপালা থাকার জন্য তারা কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, খাবার তৈরি করছে। তো এই একটা এই পর্যন্ত আমাদের আইডিয়া আছে যে এটা একটা পরিবেশ, এখানে কিছু অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড যায়, সেটা গাছপালা নেয়। এছাড়াও আরো কিছু এই অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের মতো আরো কিছু জিনিসপত্র আছে, সেগুলো কি আমরা একের পর এক জানবো। যেমন কিছু গ্যাসিয়াস ম্যাটেরিয়াল, মানে যে গ্যাসীয় কিছু উপাদান আছে, সেগুলো হচ্ছে যেমন নাইট্রোজেন থাকে, এবং কিছু জল থাকে, জলীয় বাষ্প থাকে, তারপরে হচ্ছে সূর্যের যে আলো আছে সেখান থেকে কিছুটা উষ্ণতা তৈরি হচ্ছে, মানে আমরা হিট টেম্পারেচার যেগুলো বলছি, এবং আমাদের খনিজ লবণ, যে খনিজ বিভিন্ন টাইপের যে ম্যাটেরিয়াল, যে যেগুলো ধরো গাছপালা নিয়ে তাদের খাওয়ার তৈরি করে। মাটি আছে যেখানে আমরা ধান চাষ করছি, গম চাষ করছি, ভুট্টা জব চাষ করছি, যেখানে মানুষ খাচ্ছে সেই মাটিতে চাষ করে। তো এইগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের পরিবেশের উপাদান, যে উপাদানগুলো তৈরি হয়েছে বলেই কিন্তু এই পৃথিবীতে মানুষের বেঁচে থাকার উপযুক্ত পরিবেশ আছে বলে মানুষ থাকছে। তোমরা হয়তো শুনছো যে আমরা বিজ্ঞানীরা চেষ্টা করছে যে যদি চাঁদে সম্ভব হয়, যদি মঙ্গল গ্রহে সম্ভব হয়, এই টাইপের যে ম্যাটেরিয়াল গুলো যদি থাকে, বিভিন্ন টাইপের সে জীবজ বা অজীবজ, জীবজ আছে কিনা খোঁজ নিতে হবে, অজীবজ যদি থাকে তাকে বিভিন্ন ধরনের স্যাটেলাইট তারা পাঠাচ্ছে, বা বিভিন্ন যে চন্দ্রযান মঙ্গলযান পাঠিয়ে দেখছে যে সেখানে কিছু এই টাইপের মাটি, খনিজ লবণ। প্লিজ ডোন্ট স্কেচ অন দিস পেজ, এই পেজের ওপরে কেউ দয়া করে স্কেচ করবে না। Again and again I am repeating, please don't sketch on this page, এই পেজের উপরে কেউ স্কেচ করবে না। ওকে, সো তো তার কারণটা কি, যে ওখানে যদি এই টাইপের অজীব কিছু উপাদান পাওয়া যায়, জল বাতাস আলো পাওয়া যায়, যদি তাহলে উপযুক্ত পরিবেশ তৈরি করা যায়, তাহলে সেখানে হয়তো ভবিষ্যতে সেখানে গিয়ে এই মানব জীবন ধারণ করতে পারে, এটা এক্সপেকটেশন। লেট আস সি কি হতে পারে, সেটা আমাদের দেখতে হবে আরো নেক্সট ফিউ ডিকেড, বিভিন্ন আমাদের যে পরবর্তী যে যুগ ধরে দেখতে হবে, যে হতেও পারে হয়তো আমরা খোঁজ নিতেও পারি যে অন্য কোনো গ্রহ বা উপগ্রহে এই টাইপের উপাদান থাকতে পারে। তো আমরা যেহেতু এই পৃথিবীর মধ্যে আছি, আমাদের এই পরিবেশ আছে, আমাদের এই এনভায়রনমেন্ট আছে,
তাহলে এই পরিবেশের উপাদানগুলো সম্বন্ধে আমাদের কিছু আইডিয়া থাকা উচিত, ধারণা থাকা উচিত। তার কারণটা হচ্ছে যে আমাদের যদি ধারণা থাকে যে হ্যাঁ অক্সিজেন এখানে এই পরিবেশে থাকা উচিত, কারণ মানুষের জীবন ধারণ করতে হবে, পশু পাখির জীবন ধারণ করতে হবে। কার্বন ডাই অক্সাইড যেটা আমাদের শরীর থেকে বেরোচ্ছে পরিবেশে, সেটাকে নেওয়ার জন্য কিছু গাছপালা রাখতে হবে। এই জ্ঞানটা যদি আমাদের থাকে তাহলে আমরা কিছু বৃক্ষ রোপণ করব। আমরা তাহলে পরিমাণ মতো আমাদের যে খনিজ পদার্থগুলো ব্যবহার করব। তো এই হচ্ছে কারণ যে কেন আমরা হোয়াই উইল স্টাডি দ্যাট এনভায়রনমেন্ট, কেন আমরা এই এনভায়রনমেন্ট সম্বন্ধে আমাদের জানতে হবে। একটা যে কোনো চ্যাপ্টার, যে কোনো সাবজেক্ট, দ্যাট ইজ মাই সাজেশন, সে নট অনলি ইউর ফিজিক্যাল সায়েন্স, যে কোনো গণিত হোক, সে বাংলা হোক, ইংরেজি হোক, যে কোনো সাবজেক্ট পড়ার সময় বা জানার সময় তার কারণটা কি, আমরা জানবো কেন, আমরা সময়টা দেবো কেন তার পেছনে। এই যে তোমরা যে এতজন স্টুডেন্ট এই ক্লাসে জয়েন করেছো তোমাদের টাইম দিয়ে, তার কারণটা কি? যে আমরা যদি জানি তাহলে এক হচ্ছে পরীক্ষায় আমাদের কিছু নাম্বার পাওয়া, এটা তো ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে পরিবেশ সম্বন্ধে মানে যে কোনো জিনিস যদি আমরা জেনে থাকি তাকে ভালো করে ইমপ্লিমেন্ট করা, তাকে ব্যবহার করা। তো পরিবেশ বলতে কি বোঝায় তোমাদের পরীক্ষাতে যদি আসি, পরিবেশ মানে কি? পরিবেশ বলতে তুমি যেখানে আছো তার যে পারিপার্শ্বিক যে অঞ্চল, তার যে পারিপার্শ্বিক অঞ্চলে যে সমস্ত জীবজ এবং অজীবজ উপাদান আছে। স্যার জীবজ উপাদান বলতে আপনি কি বলছেন? না, জীবজ বলতে আমরা যেমন প্রাণী, উদ্ভিদ বা বিভিন্ন অণুজীব বলতে পারো, সে ব্যাকটেরিয়া, ভাইরাস অলসো, দিজ আর অলসো, যে কিছু তাদের জীবন আছে, তার জন্যই তো এই যে ভাইরাস সম্বন্ধে আমাদের আতঙ্ক, সে কিছুদিন বাঁচতে পারে, তার জন্যই কিন্তু সেটা, তাই আমরা তাকে জীবজ উপাদানের ভেতরে দিতে পারবো। তো সেই উদ্ভিদ, প্রাণী এবং অণুজীব, সেই ব্যাকটেরিয়া, ভাইরাস, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে জীবজের মধ্যে। অজীবজের মধ্যে যেটা আমি বললাম যাদের জীবন নেই বেসিক্যালি, যে যে সমস্ত ধরো তোমার চারিদিকে সে আলো, বাতাস, জল, উষ্ণতা, খনিজ লবণ, মাটি, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে অজীবজ উপাদান। এই অজীবজ এবং জীবজ উপাদানগুলোকে নিয়ে আমাদের যে পারিপার্শ্বিক অঞ্চল, যে বাহ্যিক অবস্থা, এগুলোই বলা হচ্ছে বেসিক্যালি তোমার পরিবেশ। তাহলে পরিবেশ বলতে কি বোঝায়, পরিবেশের ডেফিনেশন, পরিবেশের সংজ্ঞা যদি পরীক্ষায় আসে বা কেউ জিজ্ঞেস করে, আমার মনে হয় যে আর মানে ওই বই পড়ে যে এইটাকেই পরিবেশ বলে আমাকে পড়ে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, আমার মনে হয় এইভাবে না করে তোমরা তোমাদের পরিবেশ বলতে আমাদের চারিদিকের যে বাহ্যিক যে জীবজ এবং অজীবজ যে উপাদানগুলো আছে, জীবজ বলতে নিজেই বলতে পারবে যে প্রাণী, উদ্ভিদ, অণুজীব, এবং তার সঙ্গে অজীবজ জল, বাতাস, আলো, উষ্ণতা, এই সমস্ত গুলো দিয়ে যে বাহ্যিক যে জিনিস, এটাই হচ্ছে পরিবেশ। তো এখন পরিবেশ সম্বন্ধে আমরা আমাদের ভাবনার কারণ কি আছে? আমার এই যে যতক্ষণ থেকে আমি আলোচনাটা শুরু করেছি, সেই আলোচনার প্রথম থেকে যদি তোমরা ফলো করো, যদি তোমরা অনুসরণ করো, প্রায় অনেকটাই আমি বলে ফেলেছি। তাও আমি আরেকটু বলি যে পরিবেশের জন্য আমাদের ভাবনার যে প্রথম যেটা কারণ, তোমরা যদি ভাবো যে প্রথম বা প্রত্যেকটা কারণই হচ্ছে খুব ইম্পর্টেন্ট। জল, বাতাস। জল আমাদের কি কাজে লাগে আশা করি তোমাদের জানা আছে, যে জল যদি না থাকে কি অবস্থা হয়। প্রথমত হচ্ছে আমাদের জীবন ধারণের জন্য জল লাগে, চাষবাসের জন্য জল লাগে। তাহলে জলটাকে সংরক্ষণ করব কি করে, জলটাকে কি করে মানে মেনটেন করতে হবে যে ঠিক রাখার জন্য, তা সেই সম্বন্ধে আমাদের জানতে হবে। মানে পরিবেশের একটা উপাদান এটা, অজীবজ উপাদান। তারপরে হচ্ছে বাতাস। বাতাস বলতে সেখানে সে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, তোমরা বুঝতে পারছো এখন এই মুহূর্তে যে আমরা বলছি অক্সিজেন খুব দরকার আমাদের বডির ক্ষেত্রে। তাহলে চিন্তা করো যে যদি পরিবেশে অক্সিজেনের কখনো ঘাটতি ঘটে তাহলে কি পরিস্থিতি হবে, হোয়াট উইল বি দ্য সিচুয়েশন, কি সিচুয়েশনে আমাদের পড়তে হবে। তাহলে সেইখানে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডের এই যে যে পরিমাণ, এটাকে আমাদের বজায় রাখার জন্য কি করতে হবে, অ্যাটলিস্ট আমরা যদি কিছু গাছপালা লাগাই, কিছু বৃক্ষরোপণ করি, সেই নিয়ে দেখবে যে বিভিন্ন সময় বৃক্ষরোপণ নিয়ে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন হয়, বিভিন্ন স্কুল থেকে আমরা গাছ লাগাই, বিভিন্ন অঞ্চল থেকে আমাদের গাছ লাগাতে রিকোয়েস্ট করা হয়, কিছু গাছ দেওয়া হয় বিনা পয়সায় সরকার থেকে গাছ লাগানোর জন্য। তো কেন না, এই পরিবেশের এই অজীবজ উপাদান যেটা বাতাস,
তার মধ্যে যেটা যে বিভিন্ন রেশিওতে বিভিন্ন যে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, আরো সে বিভিন্ন ধরনের আছে, আমরা পরপর পড়াশোনার মাধ্যমে জানতে পারবো। তারপর হচ্ছে আলো। আলোটা জানো তোমাদের কি কাজে লাগবে? আলো না হলে গাছপালা খাবার তৈরি করতে পারবে না। খাদ্য যে তার যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া, ফটোসিনথেসিস যে মেকানিজম, যে খাদ্য তৈরি করতে না পারলে গাছের কি পরিস্থিতি হবে? গাছ প্রথমত হচ্ছে গাছ বাঁচতে পারবে না। গাছ না বাঁচলে কি হবে তোমরা জানো। তো তাহলে মাটি, তারপরেই হচ্ছে মাটি। এই মাটি থেকেই আমরা বিভিন্ন ধরনের চাষ করছি, সেই আমাদের যে খাওয়া যে জন্য যে ভেজিটেবল, সবজি বলো, সবকিছু আমরা মাটি থেকেই পাচ্ছি। তার উষ্ণতা, টেম্পারেচার, হিট, যেটা আমাদের সূর্য থেকে সূর্যালোক আসছে, সেই উষ্ণতাকে নিয়ে গাছ খাবার তৈরি করছে। তাহলে এই উষ্ণতা, সূর্যের আলো আসছে, সেই উষ্ণতাটাকে যদি আমরা দেখা যায় যে কিছুদিন পরে এখানে গাছপালা কমে গিয়ে কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়, তাহলে এই সূর্যের আলো এলে সেই কার্বন ডাই অক্সাইড বেশি করে তাকে শোষণ করে আবার এই পরিবেশের উষ্ণতাকে আবার বাড়িয়ে দেবে। তাই আমাদের এই নলেজটা, এইটুকু জ্ঞান যদি আমাদের থাকে, দেন আমরা কি করতে পারবো না, আমরা এইটুকু জানি, তাহলে আমরা কিছু গাছপালা লাগাবো, আমরা সেইভাবে গাছপালাকে কাটবো, দরকার মতো যতটুকু দরকার গাছপালা বৃক্ষচ্ছেদন করব এবং তাতে বেশি পরিমাণ বৃক্ষরোপণ করবো। তাহলে উষ্ণতা সম্বন্ধে আমাদের এই আইডিয়াটা থাকা দরকার। এবং তারপর তো আমরা হিট, এই উষ্ণতা সম্বন্ধে তোমাদের আলাদা চ্যাপ্টার আছে, অধ্যায় আছে, আমি বলেছি, সেখানে আমরা পড়াশোনা করবো। খনিজ লবণ, খনিজ পদার্থ বিভিন্ন টাইপের থাকে, যেখানে গাছপালার ন্যায় কিছু খনিজ লবণ, এবং যেটা বেটার টু সে যে যেটা আমরা ধরো পেট্রোল, ডিজেল, এই যে কেরোসিন অয়েল, এগুলো দৈনন্দিন আমরা ব্যবহার করে চলেছি, কোল, এটা তো কিছুদিন পরে এটার মানে এটা তো একটা লিমিটেড অ্যামাউন্ট, এটা তো কোনো আনলিমিটেড নয়, এটা কিছুদিন পরে শেষ হয়ে যাবে। দেন আমরা তাহলে পরবর্তী আমাদের যে প্রজন্ম, তার জন্য আমরা কি রেখে যাব? তারা কি করবে? আমরা তো এখন এলপিজি গ্যাস ব্যবহার করছি, গ্যাস ব্যবহার করে বেশ আরামে রান্না বান্না করছি। প্লিজ ডোন্ট স্কেচ হিয়ার। সো আমরা এইটাই চিন্তা ভাবনা যে আমাদের এই সমস্ত যে খনিজ যে সমস্ত পদার্থ আছে, তাকে আমরা কি করে মেনটেন করব, যেটা আমাদের বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যে আমাদের এমন ভাবে আমরা ডেভেলপমেন্টটা করব যাতে আমরা এখন নিজেরাও বেঁচে থাকতে পারবো এবং পরবর্তী প্রজন্ম তারাও বাঁচতে পারবে। যেমন একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, যদি তোমার বাড়িতে তুমি ইলেকট্রিসিটিটা, সে তোমাদের WBSCDCL থেকে আসছে বা CSE থেকে আসছে কারেন্টটা, সে তারা কিছু প্ল্যান্টে তারা কারেন্ট তৈরি করছে, সেখানে কোল দিয়ে বিদ্যুৎটা তৈরি করা হচ্ছে, তাহলে কোলটা তো একটা লিমিটেড, পরিমিত সেখানে আছে। তার পরিবর্তে যদি আমরা চিন্তা করি আমাদের ছাদের ওপরে কিছু সোলার প্লেট বসিয়ে দিই, তাহলে সূর্যের আলোটা নিয়ে সেটা কি করবে, মানে সেখানে আমাদের জ্ঞান থাকা দরকার কি, উষ্ণতা, মানে হিট, টেম্পারেচার, এগুলো সম্বন্ধে আমাদের আইডিয়া থাকা দরকার, যে কতটা অ্যাঙ্গেলে আমরা এই সোলার প্লেটটা বসাবো, ছাদের কোন জায়গাটায় বসালে মোটামুটি সারাদিন আমরা হিটটা পাবো, দিয়ে আমরা সোলার প্লেট ব্যবহার করে সেখান থেকে আমরা ইলেকট্রিসিটিটা জেনারেট করতে পারবো, ইলেকট্রিসিটি পাবো, আমাদের বিদ্যুৎ পেয়ে আমরা ফ্যান, আলো জ্বালাতে পারবো। তাহলে আমাদের সভ্যতাটাও বেঁচে থাকলো, পরবর্তীতেও আমরা এই যে লিমিটেড, যে পরিমিত যে শক্তি, তাকেও আমরা পুরোপুরি শেষ করে দিলাম না, যেটাকে বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট। মানে এমন ভাবে আমরা আমাদের উন্নতিটা করব যাতে কিনা আমাদের পরবর্তী যে যারা প্রজন্ম তারা খুব সাফারার হয়ে যায়। তাহলে এটাই হচ্ছে ব্যাপার, যে পরিবেশ সম্বন্ধে আমাদের জানার কি দরকার, প্রতিটা উপাদান সম্বন্ধে আমি কিছুটা বললাম, তোমাদের অনেকটাই নলেজ আছে, আমি কিছুটা আইডিয়া তোমাদের দিয়ে দিলাম। এবার যখন আমরা প্রসিড করব আমাদের ক্লাসে, আবার এর সম্বন্ধে আরো বেশ কিছু জানতে পারবো। তো দেখা যাক। তো তাহলে আমাদের এই পর্যন্ত আলোচনায় আমরা কি জানলাম? প্রথমত হচ্ছে পরিবেশ কাকে বলে, এবং আমার বক্তব্য হচ্ছে যে কোনো জিনিস জানতে গেলে বা পড়তে গেলে বা তার সংজ্ঞা জানতে গেলে দয়া করে তোমরা ওই মুখস্থের দিকে যাবে না। পরিবেশ বলতে আমাদের চারিদিকের পারিপার্শ্বিক অঞ্চল, তার কিছু জৈবজ অজৈবজ, তার কিছু উদাহরণ দিলে, তার পরবর্তী যেটা আমরা আলোচনা করলাম ওটা হচ্ছে যে পরিবেশের জন্য আমাদের ভাবনার কারণ কি আছে। না, এই সমস্ত জীবজ অজীবজ সম্বন্ধে আমাদের যদি ধারণা থাকে,
তাহলে সেগুলো আমাদের কি কি উপকারে কাজে লাগে তার সম্বন্ধে দু একটা বক্তব্য তোমাদের লিখতে হবে পরীক্ষায়, যদি পরীক্ষায় আসে, বা তোমাদের জেনে রাখতে হবে ভবিষ্যতের জন্য, যখন তোমরা আবার 11-এ উঠবে, 12-এ উঠবে, এইগুলোই আবার আরেকটু মোর অ্যান্ড মোর আকারে সেখানে লেখা থাকবে, সেখানে ডিটেলসে লেখা থাকবে। আর একটু তোমাদের যদি তোমাদের যদি বেসিক আইডিয়াটা থাকে, তাহলে তোমরা এগিয়ে যেতে পারবে, এটাই আমার বলার এখানে। এরপর আমরা চলে আসি যে পরিবেশের জন্য আমরা কিভাবে ভাবতে পারি, পরিবেশের জন্য ভাবনার কারণটা ঠিক আছে, তাহলে স্যার আমরা পরিবেশের জন্য কিভাবে ভাবতে পারি একটু দেখা যাক। মানে আমি এইটাকে একটু চিন্তা করে এখানে লিখেছি অ্যাপ্রোচ, মানে এটা আমার এখানে মানে বই দেখে আমার মনে হয়েছে যে আমরা এখানে শুধুমাত্র ভৌত বিজ্ঞান বা সে ফিজিক্যাল সায়েন্স বা বায়োলজিক্যাল সায়েন্স বা সায়েন্স দিয়েই শুধু চিন্তা করতে পারবো, শুধু তাই নয়, আমরা অন্যান্য ধারণা দিয়েও কিন্তু পরিবেশের জন্য আমরা ভাবতে পারি। সেটা কি না, ঐতিহাসিক চিন্তা ভাবনা চিন্তা করো, আমি এক একটা বলছি তাহলে তোমরা রিলেট করতে পারবে। ঐতিহাসিক চিন্তা ভাবনার মাধ্যমে, হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউ, কিভাবে স্যার আপনি বলুন একটু পরিবেশের জন্য। না, তোমার যদি ইতিহাসটা সম্বন্ধে আইডিয়া থাকে, ইতিহাস বলতে আমি বলছি না যে এই পার্টিকুলার যে সে বাবরের বা ছেলে কে ছিল বা এই ছিল, এইটা নয়। ইতিহাস বলতে তুমি যে গ্রামে থাকো বা যে অঞ্চলে থাকো, যে শহরে থাকো, যে জেলায় থাকো, যে তোমার যে দেশে থাকো, তার যে ইতিহাস, তার পিছনে তৈরি হওয়ার কারণটা কি, যে সেই ইতিহাসটা সম্বন্ধে যদি জানা থাকে, যে এখানে ধরো সিন্ধু নদীর উপত্যকায় এই সভ্যতাটা তৈরি হয়েছে, যে হিন্দু সভ্যতা তৈরি হয়েছে, এই যে সম্বন্ধে একটা আইডিয়া যদি থাকে, তাহলে এই ইতিহাস সম্বন্ধে আমাদের যদি আইডিয়া থাকে, তাহলে এখানে একটা নদী ছিল, তাই তো সেখানে সভ্যতাটা তৈরি হয়েছে। তাহলে আমাদের যদি ওটা ওই কনসেপ্ট, ওই আইডিয়া থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে তাহলে মানব সভ্যতা তৈরি হওয়ার জন্য একটা কাছে কোনো জলের একটা সোর্স থাকা উচিত, ওয়াটারের একটা সোর্স থাকা উচিত, যেখান থেকে লোকে চাষবাসের জন্য জল নেবে, সে তার খাওয়ার জন্য জল নেবে, বেঁচে থাকার জন্য জল নেবে। তাহলে ঐতিহাসিক চিন্তা ভাবনা দিয়েও কিন্তু আমরা আমাদের এই পরিবেশটাকে চিন্তা করতে পারি। নট অনলি মানে এই ফিজিক্যাল সায়েন্সই আমরা জেনে নিলে পরিবেশ জানবো, আমি এটা সাজেস্ট করব না, ঐতিহাসিক চিন্তা ভাবনা দিয়েও জানা যায়। তারপরে চলে আসো ভৌগোলিক চিন্তা ভাবনা, জিওগ্রাফিক্যাল পয়েন্ট অফ ভিউ। ভৌগোলিক চিন্তা ভাবনা কিছুটা যেটা আমি বললাম ঐতিহাসিক, প্রায় তার কাছাকাছি যদি তুমি ভাবো, যে ভৌগোলিক বলতে ধরো তুমি যদি ভাবো বিহারের বিভিন্ন জায়গায়, বিহার বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেখানে বিহার, ঝাড়খণ্ড, বিহার, এই সমস্ত জায়গায় যেখানে ইন্ডাস্ট্রি গুলো তৈরি হয়েছে, শিল্প নগরী যেখানে আছে, সেই শিল্প নগরী তৈরি হওয়ার পেছনে কি কি কারণ থাকে, তার একটা কারণ হচ্ছে ভৌগোলিক চিন্তা ভাবনা থাকে, ভৌগোলিক কারণ থাকে, যে সেখানে কাছাকাছি কোনো নদী গেছে কিনা, যেটা আমি ইতিহাসে বলেছিলাম একই কারণ এখানে বলবো। কারণ একটা ইন্ডাস্ট্রি, একটা কারখানা তৈরি করতে গেলে তার প্রথম সেখানে তার সোর্স দরকার হয়, যে কিছু ওয়াটার, জলের দরকার হয়ে থাকবে, তার দরকার হবে ভৌগোলিক কারণ দিক থেকে হচ্ছে যে সেখানে সেইখানে কাছাকাছি কিভাবে ট্রান্সপোর্ট সিস্টেমটা আছে, যে সেখানে হচ্ছে যে জলের ট্রান্সপোর্ট, আমি মানে জলপথে আমি কিছু মালপত্র আনতে পারবো কিনা, স্থলপথে আনতে পারবো কিনা, আমি ট্রেনের মাধ্যমে আনতে পারবো কিনা। তাহলে এইগুলো হচ্ছে ভৌগোলিক চিন্তা ভাবনা, আমাদের পরিবেশ সম্বন্ধে চিন্তা। যদি আমরা এই ভৌগোলিক চিন্তা ভাবনার মাধ্যমে চিন্তা করি, পরিবেশের দিক থেকে এটা চিন্তা করার একটা জায়গা থাকে। আবার সাহিত্যিক চিন্তা ভাবনার মাধ্যমেও থাকে, লিটারেচার পয়েন্ট অফ ভিউ। কেন তোমরা কোশ্চেন করতে, স্যার কেন সাহিত্যিক, আপনি পরিবেশ বলছেন সাহিত্যিক? প্লিজ ডোন্ট স্কেচ হিয়ার, এগেন এন্ড এগেন আই এম রিপিটিং, why you are sketching here? Okay, so please remove your sketch as much as possible. So সাহিত্যিক চিন্তা ভাবনা হচ্ছে যে ধরো একটা গদ্য বা পদ্য, গদ্যে লেখা আছে একটা কবির বা একটা সাহিত্যিকের ভাষায়, যে এই জায়গায় দিয়ে একটা মানে একটা যুগ, তারা মানে যুগ বলতে আমি বলছি যে একটা সভ্যতা, যে একটা সে 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 ধরো তোমাদের সে গুপ্ত যুগ, সে পাল সেন বংশ সম্বন্ধে একটা সাহিত্যে লেখা আছে, যে তারা এই জায়গায়, একটা গদ্যে লেখা আছে যে এই জায়গায় তারা বসবাস করেছিল, তাদের মধ্যে এই যুদ্ধ হয়েছে বা এই হয়েছে, এই সম্বন্ধে গল্প করা আছে সাহিত্যে।
সে লিটারেচারে দেওয়া আছে, সে তোমাদের গদ্যে দেওয়া আছে, পদ্যে দেওয়া আছে, তাহলে সেখান থেকেও কিছুটা তোমরা পরিবেশ সম্বন্ধে আইডিয়া পেতে পারো। হয়তো তোমাদের ফিজিক্যাল সায়েন্স থেকে বা অন্য সায়েন্স থেকে পারবে, কিন্তু এই সাহিত্য থেকেও কিছুটা আমরা পাবো। তারপরে চলে আসা যাক গাণিতিক চিন্তা ভাবনা। গাণিতিক চিন্তা ভাবনা বলতে কি, পরিবেশকে ঠিক রাখার জন্য, ধরো আমি যেটা বলেছিলাম সোলার প্লেট, যে সোলার প্লেট ব্যবহার করে তোমরা বৈদ্যুতিক যে বিদ্যুৎটাকে তৈরি করতে পারবে এবং সেখান থেকে তোমাদের যে বৈদ্যুতিক যে লাইট হোক বা ফ্যান চালাতে পারবে। তো এখন গাণিতিক চিন্তা ভাবনা ওখানে কি কাজে লাগবে, যে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে ওই সোলার প্লেটটা বসাবো, সো দ্যাট তাই প্রায় দিনের সর্বক্ষণ বলতে কি সকাল 6টা থেকে সন্ধে 5টা বা সকাল 5টা থেকে সন্ধে 5টা যখন সূর্যের সূর্যালোক আছে, তার আলোটা অ্যাজ সাচ অ্যাজ পসিবল, মানে যতটা সম্ভব নিতে পারবে এবং সেটা আমাদের ম্যাক্সিমাম বেশি পরিমাণ বিদ্যুৎ দিতে পারবে, যেটা দিয়ে আমরা রাতের বেলায় আলোটা অ্যাটলিস্ট জ্বালাতে পারবো, লাইটটা জ্বালাতে পারবো, বা যদি সম্ভব হয় গরমের সময় ফ্যান চালাতে পারবো। এটা কিন্তু ম্যাথমেটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে চলে আসে, গাণিতিক চিন্তা ভাবনা থেকে। কত ডিগ্রি অ্যাঙ্গেল দেব, 10 ডিগ্রি, 15 ডিগ্রি, কোন দিকে দেব, তাহলে এটাও কিন্তু একটা পরিবেশের জন্য চিন্তা করতে গিয়ে গাণিতিক চিন্তা ভাবনার একটা জায়গা চলে আসে। তারপরে তো যেটা লাস্ট পয়েন্ট আমি বলেছি সেটা হচ্ছে তোমাদের বৈজ্ঞানিক চিন্তা ভাবনা। সেই বৈজ্ঞানিক চিন্তা ভাবনাতে মধ্যে তোমাদের যে সাবজেক্ট সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। সেই ফিজিক্যাল সায়েন্সের মাধ্যমে যে তোমাদের যে ভৌত বিজ্ঞানের মাধ্যমে কি করে পরিবেশ সম্বন্ধে তোমরা জানবে, সেটাই হচ্ছে তোমাদের ক্লাস 10-এর সিলেবাস এবং ক্লাস 10-এ তোমাদের জানতে হবে। তো এতক্ষণ আমি যেটা বলে গেলাম সেটা হচ্ছে বেসিক্যালি ইন্ট্রোডাকশন পার্ট, মানে কেন আমরা ভৌত বিজ্ঞান সম্বন্ধে আমাদের পড়াশোনা করতে হবে, অধ্যয়ন করতে হবে ক্লাস মাধ্যমিকে, সেটা আমাদের জানা দরকার, তার ব্যাকগ্রাউন্ডটা, না হলে আমরা জাস্ট পড়ে যাব বললে চলবে না। তো ভৌত বিজ্ঞান বৈজ্ঞানিক চিন্তা ভাবনার একটা পার্ট হচ্ছে ভৌত বিজ্ঞান, এবং আরেকটা হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স থাকতে পারে। আমাদের এই ভৌত বিজ্ঞানে মাধ্যমে কি করে পরিবেশকে আমরা ভাববো, সেটা আমরা ডিটেলসে ক্লাস 10-এর কিছু সিলেবাস আছে, কিছু চ্যাপ্টার আছে, সেখানে আমরা একের পর এক জানতে থাকবো। প্রথম যে চ্যাপ্টার তোমাদের আছে সেটা আমি প্রথমেই বলেছিলাম, আবার একটু বলে নিই, যে পরিবেশের জন্য ভাবনা। তো আশা করি এই পর্যন্ত যে আলোচনা আমরা করলাম সেখানে আমাদের এই আইডিয়াটা অ্যাটলিস্ট হয়ে গেল যে আমরা পরিবেশ সম্বন্ধে কি জানি, পরিবেশের সংজ্ঞা কি, পরিবেশের জন্য কেন আমরা ভাববো, পরিবেশের জন্য আমরা কিভাবে ভাবতে পারি, এবং তার মধ্যে একটা মেন যে পয়েন্ট বৈজ্ঞানিক চিন্তা ভাবনা, তার মধ্যে হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, ভৌত বিজ্ঞান, এটা হচ্ছে তার একটা পার্ট। এইটুকু আমরা এই পর্যন্ত জানলাম, আমাদের যে স্টিল নাও আমরা যে ডিসকাশনটা করলাম। এবার আমরা চলে আসব তোমাদের যে চ্যাপ্টার আছে, যে অধ্যায় আছে, সেখানে একের পর এক একটা ছোট ছোট করে জিনিস আমরা জানার চেষ্টা করব। কি আছে তোমাদের অধ্যায়তে, চ্যাপ্টারে, হোয়াট ইজ অ্যাটমসফিয়ার। কি অ্যাটমসফিয়ার বলতে, আমরা পরিবেশ বলতে আমরা কি বুঝি সেটা আমরা মানে মানে আমাদের এনভায়রনমেন্ট বলতে কি বুঝি আমরা জেনে নিয়েছি। তারপরে আমরা জানবো অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার বলতে কি, বায়ুমণ্ডল যেটা আমরা বলছি, এই বায়ুমণ্ডল সম্বন্ধে আমাদের জানতে হবে তোমাদের এই প্রথম অধ্যায়। তো আমাদের এনভায়রনমেন্টটা আমরা প্রথমে পড়লাম। এনভায়রনমেন্টে আমরা বললাম যে কিছু জীবজ অজীবজ পদার্থ আছে। জীবজের মধ্যে প্রাণী, সে আমরা হিউম্যান বিং, সে অ্যানিমেল, পশু পাখি, যেটা আমি বলতে চাইছি যে অ্যানিমেল বলতে, এবং তারপরে হচ্ছে আমাদের কিছু উদ্ভিদ আছে, গাছপালা আছে। এবার অজীবজের মধ্যে আমি বলেছি, আবার আমি বলছি যে জল, বাতাস, সে খনিজ লবণ, এবং আমাদের যে উষ্ণতা, তাপ। তার মধ্যে তোমাদের এখানে প্রথম চ্যাপ্টারে জানতে হবে যে বায়ুমণ্ডল সম্বন্ধে। বায়ুমণ্ডল সম্বন্ধে বলতে তাহলে আমাদের জেনে নিতে হবে বায়ুমণ্ডল কাকে বলে। না, বায়ুমণ্ডল বলতে আমরা এইটুকু বুঝেছি যে এর মধ্যে দুখানা শব্দ আছে, একটা হচ্ছে বায়ু আর একটা হচ্ছে মণ্ডল, যেটা ইংলিশে বলা হচ্ছে অ্যাটমসফিয়ার। কি আছে, দুটো টার্ম, দুটো জিনিস। একটা হচ্ছে স্ফিয়ার, ইংলিশে যেটা স্ফিয়ার আছে মানে মণ্ডল যেটা আমরা বলছি, আর একটা হচ্ছে বায়ু বাংলায়, এবং যেটা আমরা যার সিম্পল ইংলিশ টার্ম, যে অ্যাটম থেকে, বেসিক্যালি অ্যাটমো থেকে এসছে। এই টার্মটার মানে হচ্ছে যে তুমি যে জায়গায় আছো, আমি যে জায়গায় আছি, বা যত পার্টিসিপেন্ট যেখানে আছে, তার চারিদিকে তুমি যদি চিন্তা করো যে তার মানে আমরা তো বেসিক্যালি পৃথিবীর
যে ওপরের পৃষ্ঠের ওপরে আমরা আছি, এই পৃথিবীর ওপর পৃষ্ঠে আমরা আছি। এবার আমাদের চারিদিকে কিছু মণ্ডল বলতে কিছু পরিবেশ, যেখানে কিছু অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, জলীয় বাষ্প, জল, এই সমস্ত জিনিসগুলো আছে। তাহলে আমাদের ঘিরে এই পৃথিবী পৃষ্ঠটাকে ঘিরে, পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে, বেটার টু সে পৃথিবী পৃষ্ঠকে ঘিরে কয়েক হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে মণ্ডল আছে, যে পরিবেশ আছে, যেখানে বিভিন্ন ধরনের গ্যাসীয় উপাদান আছে, যেগুলো আমি বললাম, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, এই মণ্ডলটাকে, এই স্ফিয়ারটাকে আমরা কি বলে থাকি না অ্যাটমসফিয়ার বলে থাকি বা বায়ুমণ্ডল বলে। দেখে নেওয়া যাক, আমরা যদি একটু স্কেচ করি বোর্ডে, তাহলে কেমন দেখতে লাগে। ওকে, এই স্কেচগুলো যারা করেছো তারা একটু দয়া করে রিমুভ করে দাও। দীপ চক্রবর্তী, I am again and again I am requesting you and this is my order from my side, please don't sketch here। सर ये क्या हो रहा है? स्केचिंग तो हटाना है, बोलो यार, समझ में नहीं आ रहा। ওকে, এখানে কেউ স্কেচ করবে না, যে স্কেচ করেছো রিমুভ করে দাও। ओके, सो किसने स्केच किया है? জাস্ট এক মিনিট আমাকে দাও, আমি একটা নতুন পেজ খুলে নিই যাতে স্কেচটা দেখতে না পাওয়া যায়। স্কেচ যারা করেছো তারা দয়া করে এই স্কেচগুলোকে রিমুভ করে দাও। ধরো পৃথিবীর যে পৃথিবী সম্বন্ধে, পৃথিবীর যে আইডিয়া আছে তোমাদের, ধরো আমাদের একটা পৃথিবী পৃষ্ঠে আমরা আছি। এই পৃথিবী পৃষ্ঠের ওপরে ধরো এই জায়গায় মানুষ আছে, এখানে গাছপালা আছে, এই জায়গাগুলো। এবার একে কেন্দ্র করে এখানে জীবজ অজীবজ বিভিন্ন টাইপের এই এলিমেন্ট আছে, উপাদান আছে, যেখানে তোমার জীবজ অজীবজ উপাদান আছে। একে কেন্দ্র করে এর পারিপার্শ্বিক চারিদিকে বিভিন্ন ধরনের এলিমেন্ট, উপাদান, সে অক্সিজেন, নাইট্রোজেন, সে ইয়োর কার্বন ডাই অক্সাইড, সে জল, ওয়াটার অ্যান্ড সে জলীয় বাষ্প, বিভিন্ন ধরনের উপাদান আছে। তাহলে হতে পারে এই একটা, আমি এর চারিদিকে যদি একটা মণ্ডল তৈরি করি, যদি একটা বলয় তৈরি করি, বেটার টু সে, তাহলে কি ধরনের হবে না, ধরো এরই ওপরে আমি একটা বলয় তৈরি করলাম, যে এটা যদি পৃথিবীর সেন্টার হয়, কেন্দ্র হয়, এটা যদি পৃথিবীর সে কেন্দ্র আমি ভাবি, এই কেন্দ্র থেকে এই পৃথিবীর একটা ব্যাসার্ধ আছে, এই ব্যাসার্ধটাকে আমি আর বলে বলছি। এই ব্যাসার্ধটা উপরে আমরা পৃথিবী পৃষ্ঠের উপরে আমরা মানুষ, গাছপালা আছে, এর ওপরে কিছুটা দূর অবধি ধরো এখানে সে এর লেন্থ এটা ধরে নাও যে আর প্লাস সে স্মল আর, তাহলে এই জুড়ে আর একটা বলয় তৈরি হলো। আমাদের বলয়টা ধরো এই অবধি বলয়টা তৈরি করা হলো। সেই বলয়ের ভেতরে বিভিন্ন ধরনের উপাদান এর ভেতরে থাকে। তাহলে এইটাকেই আমরা বলছি বায়ুমণ্ডল। যে এইখান থেকে পৃথিবীর পৃষ্ঠ, এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠতল, পৃথিবীর যে আপার সারফেস, যেটা আমরা বলি যে পৃথিবীর যে আপার সারফেস, সেই পৃথিবীর আপার সারফেসের উপরে আমাদের বেঁচে থাকতে হচ্ছে। তার ওপর অবধি আমরা এখানে আর্তের ওপরে আছি। এই আর্তের ওপরে যে মণ্ডলটা তৈরি হয়েছে, যেখানে কয়েক হাজার কিলোমিটার অবধি চলে গেছে, যেখানে কিছু এই জীবজ অজীবজ উপাদান আছে, সেটাকে আমরা কি বলছি না বায়ুমণ্ডল অর অ্যাটমসফিয়ার ইন ইংলিশ, অ্যাটমসফিয়ার। সো ইট ইজ, মানে এই অ্যাটমসফিয়ার কথাটা এসেছে কোথা থেকে যদি আমাদের একটু জানা থাকে তাহলে খুব ক্লিয়ার হয়ে যায়। সেটা হচ্ছে এই স্পিয়ার, SPHER, এই যে স্পিয়ার কথাটা আমি যেটা বলেছিলাম তোমাদের, দেখো যে অ্যাটমসফিয়ার বেসিক্যালি দুটো টার্ম নিয়ে SPHERE। স্পিয়ার মানে তোমরা জানো, আমি আশা করি যে স্পিয়ার মানে হচ্ছে যে একটা গোলাকার জিনিস। এই গোলাকার জিনিস থেকে তারপরে আরেকটা টার্ম আছে কি
না সেটা হচ্ছে অ্যাটমো। এই অ্যাটমো মানে হচ্ছে, এই টার্মটার মানে হচ্ছে যে প্রকৃতি পরিবেশ সম্বন্ধে যে সমস্ত জিনিসপত্রগুলো জীবজ অজীবজ থাকে সেটার মানে হচ্ছে অ্যাটমো। এই দুটো টার্ম থেকে বেসিক্যালি এই তোমার বায়ুমণ্ডল কথাটি চলে এসছে। কি কথাটা এসছে? বায়ুমণ্ডল। সো মন্ডল মানে হচ্ছে স্ফিয়ার, আর বায়ুটা হচ্ছে ইট ইজ কামিং ফ্রম, এটা এসছে তোমার অ্যাটমো টার্ম থেকে। তাহলে বায়ুমণ্ডল কাকে বলে আশা করি তোমাদের এরপর থেকে একটা আইডিয়া অলরেডি আছে তোমাদের। এবার কিছুটা হলেও হয়তো ক্লিয়ার হলো যে কিভাবে আমরা মনে রাখবো যে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল বলতে কি বোঝায়। না, মণ্ডল বলতে একটা যে স্ফিয়ার, যেটা একটা গোলাকার জিনিস, তার চারিদিকে একটা অঞ্চল যেটা বেষ্টিত করে আছে, সেখানে কিছু জীবজ অজীবজ পদার্থ আছে, সেখানে কিছু জীবজ পদার্থ থাকে, যেমন মানে যেমন আমরা বললাম যে কিছু প্রাণী থাকতে পারে বা কিছু সে উদ্ভিদ থাকতে পারে, এবং সেখানে সেখানে কিছু সে অণুজীব, যেটা আমরা ব্যাকটেরিয়া ভাইরাস বলছি। আর এই সমস্ত জিনিসগুলো যেগুলো আমরা বলেছি, এগুলো হচ্ছে অজীবজ পদার্থের মধ্যে পড়ছে, অজীবজ পদার্থের মধ্যে। সো এই জিনিসগুলোকে নিয়ে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত বেষ্টিত যে এরিয়া, সেটাই আমরা বলছি অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল। তো দেখা যাক তাহলে আমরা যে সংজ্ঞাটা দেওয়া আছে, যে ডেফিনেশন দেওয়া আছে, আমরা যেটা বোঝালাম তার সঙ্গে কি মিল আছে। দেওয়া আছে পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে অদৃশ্য মিশ্র গ্যাসীয় পদার্থের আবরণ আছে। তার মানে কি, তুমি যদি এই স্কেচিং এ চলে আসো, যে ছবিতে চলে আসো, এখানে এই পৃথিবী পৃষ্ঠের ওপর থেকে কয়েক হাজার কিলোমিটার, এটা অদৃশ্য। আমরা কি দেখতে পাই বলতো অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন? দেখতে পাই না। আমরা বিভিন্ন ধরনের পরীক্ষার মাধ্যমে আমরা তার বুঝতে পারি যে হ্যাঁ আছে, এবং আমরা বেঁচে আছি। আমরা অ্যাটলিস্ট এই থেকে আইডিয়া করতে পারি হ্যাঁ প্রকৃতি পরিবেশে অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, বুঝতে পারছি যে হ্যাঁ গাছপালা খাবার তৈরি করে বেঁচে আছে, কার্বন ডাইঅক্সাইড আছে। এই আইডিয়াগুলো আমরা পেয়ে থাকি। তো তাই জন্যই তোমাদের বইতে লেখা আছে দেখবে অদৃশ্য। তো ডেফিনেশন দেওয়ার সময় তুমি এটা বলতে পারো যে অদৃশ্য কিছু মিশ্র গ্যাসীয় পদার্থের আবরণ থাকে, তাকে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল বলে। হলো। তাহলে বায়ুমণ্ডল মানে প্রথমে আমরা জানলাম পরিবেশ কাকে বলে, পরিবেশের পরে চলে এলাম আমরা বায়ুমণ্ডল কাকে বলে। এবার আমাদের জানতে হবে যে স্যার এই যে বায়ুমণ্ডল আপনি বলছেন, যে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, জল বা আরো কিছু যদি থাকে, তাহলে এটা কতটা আছে, এবং একটু জানার চেষ্টা করব আমরা যে কেন এতটা বেশি পরিমাণে আছে, কোনটা কতটা আছে, বা ধরো নাইট্রোজেন বেশি থাকে, কেন নাইট্রোজেন বেশি আছে, অক্সিজেনটা তার থেকে একটু কম আছে, তার কারণটা কি? এই জায়গাটা আমাদের আলোচনার বিষয় আসবে এবার। তো বায়ুমণ্ডলের উপাদান যেটা কম্পোনেন্ট বলতে কি, ধরো অ্যাটমসফিয়ারের ভেতরে যেটা বললাম যে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এই সমস্ত গ্যাসীয় উপাদান। একে আমরা যদি ভাগ করে নিই যে বায়ুমণ্ডলে কি কি উপাদান, বায়ুমণ্ডলের যে বিভিন্ন উপাদানগুলো আছে, যদি আমরা ভাবি যে বায়ুমণ্ডলের উপাদানগুলো, যদি আমরা ভাবি যে এই বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডলে আমাদের কি কি উপাদান আছে। না, আমরা এই যে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড বলছি, এটাকে আমরা একটা পার্টে ভাগ করে নিতে পারি, এটাকে গ্যাসীয় উপাদান বলতে পারি। তাহলে আমরা একটা গ্যাসীয় উপাদান আছে না, এই বায়ুমণ্ডলের ভেতরে যে সমস্ত উপাদান আছে তাতে প্রথমে আমরা ভাবতে পারি গ্যাসীয় উপাদান আছে। এই গ্যাসীয় উপাদানের ভেতরে কি থাকছে না, গ্যাসীয় ভেতরে আমরা আলোচনার মাধ্যমে বিভিন্ন ধরনের যে টার্মগুলো ব্যবহার করেছি, যে নাইট্রোজেন, আমি আশা করি এই সংকেতগুলো সম্বন্ধে তোমাদের আইডিয়া আছে, তাই আমি ছোট করে লিখছি। অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড আরো কিছু থাকতে পারে, সেটা আমরা জানবো আলোচনার মাধ্যমে। আরো কিছু গ্যাসীয় পদার্থ থাকতে পারে। আর কি থাকবে না, দেখো তোমাদের বইতে লেখা আছে যে জলীয় বাষ্প। জলীয় বাষ্প বলতে না, যেহেতু জল আছে এখানে, যেহেতু নদী, নালা, খাল, বিল, পুকুরে জল আছে, তাহলে জল যদি থাকে তাহলে কি হয় না, যদি ধরো একটা পন্ড আছে, পুকুর আছে, এখানে জল আছে, এই জলের সূর্যালোক, সে sun is there, সূর্যালোক, it will give some heat, some মানে কিছুটা তাপ দিচ্ছে। এখানে তাপ দেওয়ার ফলে কি হচ্ছে না,
এই জল থেকে কিছুটা জলীয় বাষ্প তৈরি হচ্ছে, যেটা আমরা বলি জলীয় বাষ্প। জল থেকে বাষ্প তৈরি হচ্ছে বলে জলীয় বাষ্প হচ্ছে। তাহলে এই জলীয় বাষ্প, এই যে জলীয় বাষ্পটা তৈরি হলো, এই জলীয় বাষ্পটা কোথায় যাবে না, জলীয় বাষ্পটা যাবে আমাদের বায়ুমণ্ডলে। তাহলে আমি তাহলে জলীয় বাষ্পটাকে একটা উপাদান হিসাবে বলতে পারি, তাহলে এটাকে আমরা লিখবো জলীয় বাষ্প। জলীয় বাষ্প বা ওয়াটার ভেপার বলে বলা হয় যেটাকে, কেন না ওয়াটার থেকে তৈরি হচ্ছে, তাই মানে এটাকে আমরা বলতে পারি যে ওয়াটার ভেপার হিসাবেও বলা যেতে পারে। ঠিক আছে, আর কি উপাদান থাকতে পারে দেখা যাক। তাহলে আর কি উপাদান বলতে আমরা তো বলে নিলাম যে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, এগুলো সবগুলোকে আমরা একটা পার্টে ভাগ করে নিলাম, মানে গ্যাসীয় উপাদান, আর একটা হচ্ছে জলীয় বাষ্প। আর যদি তুমি বলো যে বায়ুর উপাদানের ভেতরে কিছু স্যার কিছু খনিজ লবণ থাকতে পারে, ধূলিকণা থাকতে পারে, সে সালফার ডাই অক্সাইড থাকতে পারে, সেটা খুব কম পরিমাণে, তাই আর আমরা ওকে আলাদাভাবে ভাগ করলাম। তাহলে আমরা যদি এটাকে এই যে যদি গ্যাসীয় এবং জলীয় বাষ্পের উপাদানটা কতটা পরিমাণে আছে আমরা যদি দেখি, যদি তুমি দেখো, আমি এখানে একটা গ্রাফ দেওয়ার চেষ্টা করেছি। এই গ্রাফ মানে গ্রাফ বলতে এটাকে বলা হয় ইংরেজিতে পাই চার্ট বলা হয় বেসিক্যালি, যে এখানে আমরা দেখে বুঝতে পারবো যে এই রেড কালার যেটা, লাল কালার যেটা দিচ্ছে, লাল রঙের যেটা আছে, এইটা হচ্ছে পুরোটা নাইট্রোজেন। নাইট্রোজেনটা অনেকটা পরিমাণ জুড়ে বায়ুমণ্ডলে আছে গ্যাসীয় উপাদানের ভিতরে। তারপরে হচ্ছে অক্সিজেন, যেটা এই যে এখানে কালারটা করা আছে, গ্রিন কালার আছে। তারপরে হচ্ছে ওয়াটার ভেপার, দেখো ইয়েলো কালার করা আছে। আর কিছুটা কার্বন ডাই অক্সাইড আর সে সামহাউ। এবং ভেরি ইন্টারেস্টিংলি তোমরা যদি ফলো করো দেখবে যে ম্যাক্সিমাম তাহলে আমরা কি পড়লাম, কি দেখলাম, নাইট্রোজেনটা বেশি পরিমাণে আছে। কতটা আছে স্যার আমাদের মনে রাখতে হবে বা জানতে হবে না, মনে রাখবে প্রায় নিয়ার অ্যাবাউট 75%, বা এক্স্যাক্টলি যদি তুমি বলতে চাও, এক্স্যাক্টলি তো বলা যায় না, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের উপাদানের বিভিন্ন ভ্যারিয়েশন হয়, চেঞ্জ হতে থাকে। তুমি ধরো আমাদের এই স্টুডেন্টদের ভেতর থেকে কেউ যদি হিল এরিয়া থেকে আসে, মানে পার্বত্য অঞ্চল থেকে আসে, কেউ যদি সমুদ্রের কাছ, মানে আমি বলবো যে যেখানে সামুদ্রিক অঞ্চল তার জায়গা থেকে কাছাকাছি থেকে আসে, তাহলে বিভিন্ন জায়গায় এই উপাদানগুলো চেঞ্জ হতে থাকে, কারণ সেখানে বায়ুমণ্ডলের বিভিন্ন ধরনের যে ক্যারেক্টারিস্টিক, তার বিভিন্ন ধরনের চরিত্র চেঞ্জ হতে থাকে বিভিন্ন জায়গা অনুযায়ী। যেটা আবার আমি বলবো যে ভৌগোলিক কারণ, যেটা আমি বলেছিলাম যে ভৌগোলিক পয়েন্ট অফ, যেটা জিওগ্রাফি পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের পরিবেশ জানতে হয়, সেটা হচ্ছে এখানে একটা পয়েন্ট চলে আসে। তো এখন তাহলে এই নাইট্রোজেনটা কতটা থাকে আমরা জানলাম, নাইট্রোজেনটা হচ্ছে 78.09%। স্যার আমাদের কি এক্স্যাক্টলি এই পার্সেন্টেজটা একদম মনে রাখা দরকার? আমি বলবো যে দ্যাট ইজ মাই সাজেশন, যে এক্স্যাক্টলি মনে রাখা সবসময় সম্ভব নয়। 75% একটা মোটামুটি টার্ম যেটা আমরা প্রায় মনে রাখতে পারবো। তো নিয়ার অ্যাবাউট ইউ ক্যান রিমেম্বার, যে তুমি মনে রাখতে পারো যে 75%। সো নাইট্রোজেন আমাদের বায়ুমণ্ডলে প্রায় নিয়ার অ্যাবাউট 75%। এক্স্যাক্টলি তুমি যদি তোমার বইয়ের হিসাবে বলো, যেটা 78% মতো থাকে। তারপরেই হচ্ছে অক্সিজেন। অক্সিজেনটা দেখা যাক কত পরিমাণ থাকে না, এই অক্সিজেনটা থাকে প্রায় 20% মতো অক্সিজেন থাকে। 20% যদি অক্সিজেন থাকে, আর যদি নিয়ার অ্যাবাউট তোমার 75% হয়, তাহলে 95% নাইট্রোজেন আর অক্সিজেন মিলেই হয়ে গেল। বাকিগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর যদি কিছু গ্যাসিয়াস ম্যাটেরিয়াল থাকে, গ্যাসীয় পদার্থ থাকে, আর জলীয় বাষ্প আছে। সেটা আর মনে রাখার দরকার নেই, খুব অল্প পরিমাণ থাকে। আমি এখানে দিয়েছি, তোমরা দেখতেও পারো, খুব অল্প পরিমাণ, নিয়ার অ্যাবাউট মানে 1% কাছাকাছি করে থাকে। যেটা দেখবে যে কার্বন ডাই অক্সাইড খুব কম পরিমাণ পার্সেন্টেজে থাকে, 0.03%। এটা মনে রাখবে যে 0.03% খুব কম পরিমাণে আছে। খুব ইন্টারেস্টিংলি যেটা আমি বলতে চাইছিলাম, যে কার্বন ডাই অক্সাইডটা যদি খুব বেশি পরিমাণে থাকতো, তাহলে কিন্তু এখানে এই যে জীব, যে আমরা বলছি যে প্রাণী, যেটা আমরা হিউম্যান বিংস বা পশু পাখি আছে, তার পক্ষে থাকা কিন্তু সম্ভব হতো না। সেখানে অক্সিজেনটা প্রায় 20% থাকার জন্যই কিন্তু এই পৃথিবী, এই যে প্ল্যানেটটা, এই যে গ্রহটা আমাদের মানে জীবজ পদার্থের থাকার জন্য উপযুক্ত পরিবেশ হয়ে উঠেছে। তার কারণ হচ্ছে এই রেশিও গুলো মেনটেন আছে বলে, এগুলো বজায় আছে বলে। এগুলো যদি কখনো বজায় না থাকে, তাহলে কিন্তু আর সম্ভব নয়।
ঠিক আছে? তো এখান থেকে আমরা যেটা জানলাম যে বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদানের মধ্যে নাইট্রোজেন কতটা পার্সেন্ট আছে, অক্সিজেন কতটা পার্সেন্ট আছে, কার্বন ডাই অক্সাইড কতটা আছে, আর জলীয় বাষ্প খুব অল্প পরিমাণে থাকে। এবার আমরা চলে আসি যে এটা আমরা এতটা আমরা স্টিল নাও আমরা কি জানলাম না, আমাদের পরিবেশ কাকে বলে, অ্যাটমসফিয়ার কাকে বলে, তারপরে আমরা অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডল কাকে বলে, বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগুলো কি কি, তার কি কি পার্সেন্টেজে থাকে, সেই সম্বন্ধে আমাদের একটা আইডিয়া হলো। এবার আমরা চলে যাব যে আমি যেটা তোমাদের ছবি এঁকে বোঝানোর চেষ্টা করেছিলাম স্কেচে, সেটা হচ্ছে দেখো যে পৃথিবী পৃষ্ঠ থেকে কিছুটা বেশ কিছুটা উপর কয়েক হাজার কিলোমিটার অবধি আমাদের এই বায়ুমণ্ডল আছে। তাহলে এই বায়ুমণ্ডল কি স্যার তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে শুরু করে শেষ অবধি ওটা একইভাবে বিরাজ করে? একইভাবে বিরাজ করে বলতে আপনি কি বোঝাচ্ছেন? না একই রকমের উষ্ণতা থাকে, একই রকমের এই কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেনের রেশিও থাকে, যেটা আপনি বললেন এখনই আলোচনা করলেন 75% নাইট্রোজেন, অক্সিজেন 20%। তাহলে আমরা দেখা যাক যে বিভিন্ন মানে পৃথিবী পৃষ্ঠ থেকে যদি আমরা এইভাবে যাত্রা শুরু করি ওপর অবধি যতটা আমাদের বায়ুমণ্ডল ঘিরে আছে, তাহলে কোথায় কিভাবে এই সমস্ত বায়ুমণ্ডলীয় যে উপাদান তার কিভাবে চেঞ্জ হয়, কিভাবে উষ্ণতার চেঞ্জ হয়, কিভাবে সে টেম্পারেচারের চেঞ্জ হতে থাকে, কিভাবে গ্যাসীয় উপাদানগুলোর রেশিও মানে তার যে উপাদানগুলোর যে কে কিভাবে থাকবে, মানে নাইট্রোজেনটা এই আমাদের কাছাকাছি 75% আছে, আমরা যদি অনেক পৃথিবী পৃষ্ঠ থেকে সে 10 কিলোমিটার উপরে চলে যাই তাহলে কি অক্সিজেন একই লেভেলে থাকবে? তাহলে এটা আমরা একটু জানার চেষ্টা করব। এটা জানার আগে আমি একটা তোমাদের উদাহরণ দিই। তোমাদের মধ্যে যদি কেউ কখনো পাহাড়ে ঘুরতে যাও, বা যদি কারুর এর মধ্যে পার্টিসিপেন্টদের মধ্যে কারুর বাড়ি পাহাড়ে পার্বত্য অঞ্চলে, বা তুমি যদি কখনো ট্রেকিং এ যাও বা ঘুরতে যাও পাহাড় পর্বতে, তাহলে দেখতে পাবে যত পাহাড় পর্বতে যাওয়া মানে কি সমুদ্র থেকে সমুদ্রের যে লেভেল, সি লেভেল যেটা আমরা বুঝি, যেটা তোমরা জানো যে তোমরা পড়েছো ভূগোলে 760 মিলিমিটার পারস্তম্ভের যে চাপ, সেই চাপটাকে আমরা বলি যে 1 অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে এই যে কনসেপ্ট, এটা মানেটা কি যে আমাদের সমুদ্রের তল, সমুদ্র পৃষ্ঠ থেকে আমরা সমুদ্র পৃষ্ঠের লেভেলটাকে আমরা বলবো জিরো লেভেল। সেখান থেকে আমরা রেফারেন্স পয়েন্ট মানে সেইখান থেকে আমরা হিসেবটা শুরু করব। তোমার বাড়িতে একটা বাড়ি তৈরি হবে, তুমি বলবে যে আমার প্রথম তলাটা 10 ফুট হবে, সেটা কোথা থেকে ধরবে? তোমার ভূপৃষ্ঠ থেকে ধরবে। ঠিক একইভাবে তুমি যদি তোমার এই ভূপৃষ্ঠ থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকো, যদি পার্বত্য অঞ্চলে যাও, তাহলে দেখবে নিঃশ্বাস প্রশ্বাস নিতে একটু কষ্ট হয়। দেখেছো যারা 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 মাউন্ট এভারেস্ট জয় করেছে, তার ম্যাক্সিমাম লোকজন জয় করতে পারে না, বা জয় করতে গিয়ে প্রাণহানি হয়, কিছুজন জয় করে, বা কষ্টসাধ্য জিনিস হওয়ার মেন যে কারণ যে এভারেস্ট অনেকটা উঁচুতে, কতটা উঁচু তার একটা ভ্যালু আছে, আমি ভ্যালুর দিকে যাচ্ছি না, অনেকটা উঁচু। তো যত উঁচুতে যাওয়া যায় নিঃশ্বাস প্রশ্বাসের পক্ষে আমাদের খুব কষ্ট হয়। কেন কষ্ট হওয়ার কারণ কি? একই তো মানুষ ওখানে যাচ্ছে। তাহলে আমাদের এইটুকু সেন্স হবে, যে ন্যাচারাল সেন্স হবে, অ্যাজ এ কমন পিপল হিসেবে আমাদের সেন্স হওয়া উচিত যে যত উপরে যাচ্ছি তাহলে এই যে গ্যাসীয় উপাদানটার জন্য আমাদের এই পৃথিবী পৃষ্ঠে আমরা যেখানে আছি, কথা বলছি, খাচ্ছি, দাচ্ছি, ঘুমোচ্ছি, আমাদের বসবাস করছি, কষ্ট হচ্ছে না। অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডের যে লেভেলটা ঠিক আছে, এখানে যত উপরে যাচ্ছে অক্সিজেনের লেভেলটা কমছে। তাহলে স্যার পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা যত উপরের দিকে যেতে থাকবো, যদি মাউন্ট এভারেস্টের আরো উপরে যাই, তাহলে এই অক্সিজেনের লেভেলটা কি একই থাকবে, নাকি বাড়বে, নাকি কমবে? না নাইট্রোজেন কমবে না বাড়বে? আমরা দেখেছি বরফ জমতে থাকে, যখন তোমরা দেখবে যে পার্বত্য অঞ্চলের অনেক উপরে যাচ্ছ, মাউন্ট এভারেস্টের পিক পয়েন্টে বা তার অনেকটা নিচ থেকেও বরফ জমে আছে। কেন বরফ জমার কারণ তোমাদের জানা হয়েছে যে জলটা বেসিক্যালি মানে জল থেকে কখনো বরফ হয়, জলটা আবার বাষ্প হয়। যেমন বললাম যে জল থেকে বাষ্প হয় কেন, না সূর্যের আলো নেয়, দিয়ে সেখান থেকে বাষ্প বের হয়। আবার এই জল কঠিনেও পরিণত হয়, যেটা হচ্ছে বরফ। কেন না সেটা যখন একটা তোমাদের বাড়িতে যদি ফ্রিজ থাকে, দেখবে যে আমরা তো বাড়িতে বসবাস করছি, বাইরে জল রাখছি, বোতলে জল রাখছি, বরফ হচ্ছে না। যেই ফ্রিজের ভেতরে, ডিপ ফ্রিজের ভেতরে, বেটার টু সে ডিপ ফ্রিজের ভেতরে জলটা রেখে দিচ্ছি, কিছুক্ষণ পরে বরফ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে না তার ভেতরের টেম্পারেচার, উষ্ণতাটা অনেকটা কম। কম বলতে জল
বাষ্পে পরিণত হয় 100 ডিগ্রি সেলসিয়াসে আমাদের জানা আছে, আর জল বরফে পরিণত হয় যখন সেটা 0 ডিগ্রি সেলসিয়াসের কাছে চলে আসে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস বা তারও আরো কমে রাখা হয় ওখানে। তাহলে নিশ্চয়ই যত উপরে যাচ্ছি উষ্ণতাটা কমছে। তাহলে এই যে বিভিন্ন ধরনের বায়ুমণ্ডলীয় উপাদান এবং পরিবেশের বিভিন্ন তারতম্য ঘটছে, ভ্যারিয়েশন হচ্ছে, পৃথিবী পৃষ্ঠ থেকে যত আমরা উপরের দিকে উঠছি দেখছি যে কোনোটা কমছে কোনোটা বাড়ছে, এইটুকু আইডিয়া অ্যাটলিস্ট আমাদের মনে আছে বা হয়েছে, বা আমি বলার পরে বা তোমরা জেনেছো, মাস্টারমশাইরা পড়িয়েছেন, অ্যাটলিস্ট আইডিয়া আছে, বা এটা বলার পরে অ্যাটলিস্ট লিঙ্ক আপ করতে পারছো, তোমরা লিঙ্ক করতে পারছো। সেটা হচ্ছে কি না, এই বিভিন্ন ধরনের উপাদানের তারতম্য বা ভ্যারিয়েশন হচ্ছে। তাহলে স্যার আমরা, আমাদের পক্ষে তো সম্ভব নয় এটাকে এক্সপেরিমেন্ট করা বা দেখা, পৃথিবী পৃষ্ঠ থেকে কতটা উপরে গেলে কতটা অবধি মোটামুটি উষ্ণতাটা এত এই ভ্যালু আছে, তারপরে কমছে বা বাড়ছে, একটা কমন পিপলের পক্ষে সম্ভব নয়। সেটা আমরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে বা অনেক টাকা পয়সা খরচ করে বিজ্ঞানীরা বিভিন্ন স্যাটেলাইট পাঠিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন যন্ত্রের সাহায্যে তারা জেনেছে। তো এখন আমাদের তাহলে জানতে হবে, তাহলে আমাদের কিছুটা পড়াশোনা করে যদি আমরা জানতে পারি যে পৃথিবী পৃষ্ঠ থেকে কতটা উপর অবধি একটা মোটামুটি এই ওই ওপর অবধি, ওই পৃষ্ঠ অবধি, ওই মন্ডলী অবধি, ওই স্ফিয়ার অবধি তার ক্যারেক্টারিস্টিক গুলো, উপাদানের ক্যারেক্টারিস্টিক গুলো মোটামুটি একই আছে। তারপরে আবার একটা অঞ্চল, তারপরে আরেকটা এরিয়া থাকবে। মানে আমি যদি এইখানে ড্র করি, ধরো এই একটা আমি স্ফিয়ার ড্র করলাম, লেটস সে আই হ্যাভ ড্রন হিয়ার, মানে আমি এতটা অবধি ড্র করলাম, তাহলে এই অবধি দেখা গেল একটা মোটামুটি যে সমস্ত উপাদানগুলো আছে, যে তাপ উষ্ণতা গুলো আছে, সেগুলো মোটামুটি একই রকমের আছে, বা অল্প হলে অল্প চেঞ্জ হচ্ছে, বা মোটামুটি এই একটা আমরা এটাকে একটা ভাগ করতে পারলাম। আবার এখান থেকে যদি আরেকটু ওপরের দিকে যাই, তে সে আরেকটা আমি যদি মণ্ডলী ধরি, তাহলে ধরো এই অবধি যদি আমরা ধরি, তাহলে একটা মণ্ডলী পেলাম। এইভাবে আমরা বিভিন্ন মানে যতটা আমাদের যতটা বায়ুমণ্ডলী আছে, আমরা বিভিন্ন ধরনের স্তর ভাবতে পারি। সেই স্তরগুলোতে বিভিন্ন ধরনের উপাদানগুলোর বিভিন্ন ধরনের রেশিও আছে, বিভিন্ন তার নেচার আছে। তাহলে আমাদের সেইটা জানতে হবে। তাহলে এখন আমরা কি ডিসকাশন করব, যেটা আমি এই বললাম না, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর ও তাদের সংক্ষিপ্ত বর্ণনা, এইটা হচ্ছে আমাদের এখন আলোচনার বিষয় হবে। আবার সেইটা সম্বন্ধে বলতে গিয়ে আমি এতগুলো কথা বললাম তোমাদের, যে কেন আমরা কি ফিল করি যখন আমরা ধরো এখানে সি লেভেলে আছি, এখানে সি লেভেলে আছি, এখান থেকে হিল এরিয়ায় তুমি উঠছো, যখন উপরের দিকে উঠছো এখানে দেখবে অক্সিজেন লেভেলটা অনেকটা ডিক্রিজ করে, কমতে থাকে, তাই আমাদের পক্ষে বেঁচে থাকার পক্ষে খুব কষ্ট হয়। তাই এক্সট্রা অক্সিজেন সিলিন্ডার নিয়ে পর্বতারোহীদের এই পর্বতে আরোহণ করতে হয়, এক্সট্রা অক্সিজেন সিলিন্ডার নিয়ে। Regarding question, I will ask you, or I will follow after some discussion. Okay, in between discussion, এই ডিসকাশনের ভেতরে আমার মনে হয় আলোচনা করতে গেলে একটু সময় লাগবে, আমরা একটু পরে আসছি। তো এখন এইটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয় হবে এবার, সেটা হচ্ছে যে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর ও তাদের সংক্ষিপ্ত বর্ণনা আমরা জানব, ডিফারেন্ট লেয়ার অফ অ্যাটমসফিয়ার and their brief discussion। তাহলে আমরা দেখে নেই যে আমরা এবার অল্প অল্প করে জানার চেষ্টা করব যে তার বিভিন্ন স্তর সম্বন্ধে আমরা জানব। তো দেখো আমি যেটা ড্র করেছিলাম, যে এই যে বিভিন্ন স্তরগুলো আছে, এই স্তরগুলো সম্বন্ধে তোমাদের জানতে গিয়ে তোমরা বইতে যেটা পড়বে, বইতে যেটা দেখবে, আমি তার সঙ্গে কিছুটা লিঙ্ক আপ করার চেষ্টা করছি। প্রথম যে স্তরটা আমরা জানবো সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। স্ফিয়ার বলতে আমি বলেছি, আবারও বলছি, সেটা হচ্ছে স্ফিয়ার বলতে একটা মণ্ডলী, বা মানে যে পৃথিবী পৃষ্ঠে এইখানে দেখো গাছপালা আছে, ঘরবাড়ি আছে, তার উপরে 20 কিলোমিটার অবধি, মানে 20 কিলোমিটার বলতে স্যার মানে এইটা যদি পৃথিবী পৃষ্ঠ হয়, এখান থেকে এটা 20 কিলোমিটার, এখানেও 20 কিলোমিটার, মানে এই যে বেষ্টনী, এই যে আস্তরণটা তৈরি হয়ে আছে তার উপরে 20 কিলোমিটার অবধি, সেটাই সেই স্ফিয়ারটাকে বলা হচ্ছে, একটা স্ফিয়ার বলে নাম দেওয়া হয়েছে,
সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এখন আমি তোমাদের বলবো যে কেন এটাকে ট্রোপোস্ফিয়ার বলা হয়েছে, যে কেন, ট্রোপোর মানেটা কি, ইংলিশ মিনিংটা কি। ট্রোপোর ইংলিশ মিনিং হচ্ছে, সিম্পল মিনিং হচ্ছে চেঞ্জ, মানে ডিফারেন্ট হওয়া, ডিফারেন্সিয়েট হওয়া, চেঞ্জ হওয়া। এটার ইংলিশ মিনিংটা হচ্ছে পরিবর্তনশীল, খুব ক্ষুব্ধ টাইপের। তো কি হয় আমরা দেখি আমাদের এই যে ধরো বায়ুমণ্ডলে আমরা আছি, যে পৃথিবী পৃষ্ঠে আছি, ধরো তুমি যেখানে আছো দেখবে ওয়েদার এখন ঠিক আছে, হঠাৎ করে বিশেষ করে এই গ্রীষ্মকালীন দেখবে কিছুক্ষণ পরে আবার হয়তো হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। মানে কি হলো না, একটা হঠাৎ করে কালবৈশাখী ঝড় এলো। তাহলে এটা তো এই যে চেঞ্জ, এই যে ফ্লাকচুয়েশন, এই যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে আমরা প্রেডিক্ট করতে পারি না আমাদের এই পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে। হঠাৎ মানে পরিবর্তনটা খুব তাড়াতাড়ি হয়, তাই এই স্তরের নাম দেওয়া হয়েছে, ইংলিশ নাম থেকেই দেওয়া হয়েছে। দেখো তোমাদের ইংলিশ নামটাই ডাইরেক্ট লেখা আছে, ইংলিশ নেমটা ট্রোপোস্ফিয়ার, মানে একে বলা হয় সেই জন্য, মানে ট্রোপো মানে হচ্ছে পরিবর্তন বা চেঞ্জ, তাই স্ফিয়ার বলতে মন্ডল, তাই এই মন্ডলটিকে বলা হয় ট্রোপোস্ফিয়ার, বা সে তুমি বাংলায় বলতে পারো ক্ষুদ্রমন্ডল বা পরিবর্তনশীল স্তর। তাহলে আমরা দেখি আর একটু ভালো করে এটা আমরা ড্র করার চেষ্টা করি, যে ধরো এইটা হচ্ছে তোমার পৃথিবীটা, এখানে পৃথিবী পৃষ্ঠে সে কিছু গাছপালা আছে, সে লেটস সে देयर আর সাম ট্রিজ, আর সে লেটস সে উই আর স্টেইং হিয়ার ইন সাম হাউস। সো দেখো এই পৃথিবী পৃষ্ঠ থেকে কতটা বলা হচ্ছে না 20 কিলোমিটার। 20 কিলোমিটার বলতে স্যার আপনি কি বোঝাচ্ছেন, না আমার যে ড্রটা করেছিলাম যে এইটা আমি যদি ড্র করি, লেটস সে ইফ আই ড্র লাইক দিস ওয়ে, আমি যদি এইভাবে ড্র করি যে পৃথিবী পৃষ্ঠ থেকে এটা 20 কিলোমিটার, মানে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যে এই যে তোমাদের এই ড্রয়িং এখানে যে দেওয়া আছে এইটার সঙ্গে মিল করে, যে ধরো এখান থেকে এই অবধি যদি আমি করি, মানে এটা পুরোটাই আছে, আমি এইটুকু অঞ্চলটাকে ধরে নিলাম, এটা কতটা 20 কিলোমিটার, 20 কিলোমিটার। এই 20 কিলোমিটারের ভেতরে দেখা যায় সবসময় চেঞ্জ হতে থাকে। কি চেঞ্জ হয় না, এই গ্যাসীয় উপাদানের যে বিভিন্ন মাত্রা, উষ্ণতাটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, কালবৈশাখী ঝড় এলো, যে পরিমাণ গরম ছিল সেটা হঠাৎ করে টেম্পারেচারটা ফল করে গেল, মানে ধরো কালবৈশাখী ঝড় আসার আগে প্রচুর গরম আছে, লেটস সে 35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে, হঠাৎ করে কালবৈশাখী ঝড় এসে ওটা হয়ে গেল খুব আরামদায়ক ওয়েদার 18 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই তো চেঞ্জ হলো, তাহলে এটাকেই বলা হচ্ছে যে খুব চেঞ্জ হয় বলে এটার ইংলিশ নাম থেকে এসছে, সেটা হচ্ছে ট্রোপো, TROPO, এটা হচ্ছে ইংলিশ নেম। ট্রোপো মিনস চেঞ্জ, এই জন্য বলা হয়। আর স্ফিয়ার মানে হচ্ছে একটা মন্ডল, তাহলে SPHERE, তাই দুটো মিলে নাম হয়েছে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার সরি ট্রোপোস্ফিয়ার, SPHERE, বা এটাকে তোমরা বলতে পারো যেহেতু এটা পরিবর্তন হয় তাই পরিবর্তনশীল স্তর, বা তোমরা বলতে পারো ক্ষুব্ধমণ্ডল, এইভাবে তোমরা নামকরণ করতে পারো, বা পরিবর্তনশীল স্তর ভাবেও বলতে পারো, মানে খুব পরিবর্তন হতে থাকে এখানে, তাই এটাকে আমরা বলতে পারি পরিবর্তনশীল স্তর, পরিবর্তনশীল স্তর বা মণ্ডল ভাবেও বলতে পারো। তাহলে এটা হয়ে গেল 20 কিলোমিটার অবধি, কি দাঁড়ালো, এই অঞ্চলটা হয়ে গেল ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার তাহলে এই ট্রোপোস্ফিয়ার অঞ্চলের ভেতরে আমাদের কিছুটা জানতে হবে যে এখানে স্যার মানে উষ্ণতাটা কেমন থাকে, কতটা মোটামুটি চেঞ্জ হতে থাকে বলতে পৃথিবী পৃষ্ঠে কেমন থাকে, যখন সেটা 20 কিলোমিটার অবধি যায় তখন কেমন হয় দেখা যায় কি হয়। দেখো 20 কিলোমিটার জায়গাটা কিন্তু কম নয়, তোমাদের হয়তো কিলোমিটার হিসাবে ধারণা যদি করো, তুমি যেখানে থাকো সেখান থেকে 20 কিলোমিটার যদি তুমি তোমার রোড ডিস্টেন্স ভাবো তাহলে খুব একটা বেশি হয় না, কিন্তু 20 কিলোমিটার পৃথিবী পৃষ্ঠ থেকে ওপরের দিকে সেটা কিন্তু অনেকটা। কারণ আমি যদি একটা আইডিয়া দেই তাহলে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হবে। এই ছবিটা যদি তোমরা দেখো, বা আরো আমি একটা ছবি দিয়েছি, আমি আসছি ছবিতে, হ্যাঁ যে 20
কিলোমিটার কতটা হতে পারে একটা আইডিয়া থেকে বোঝার চেষ্টা করো যে এইটা যদি তোমার পৃথিবী পৃষ্ঠ হয়, এবং এই দেখো যে এখানে তোমার কিলোমিটার হিসাবটা এইদিকে দেওয়া আছে মোটামুটি, এই যে ট্রোপোস্ফিয়ারের অঞ্চলটা 20 কিলোমিটার অবধি। তুমি তোমার মাউন্ট এভারেস্ট যদি চিন্তা করো, মাউন্ট এভারেস্টের যে হাইট, মাউন্ট এভারেস্ট হাইট কিন্তু এই 20 কিলোমিটারের ভেতরেই আছে। আর 20 কিলোমিটারের ভেতরে আছে, তোমাদের আইডিয়া আছে যে মাউন্ট এভারেস্টের উপরে কি টাইপের উষ্ণতা হয়, যে 0 ডিগ্রির নিচে সেখানে সবসময় বরফ হয়ে থাকে। তাহলে আইডিয়াটা হতে পারে যে হ্যাঁ স্যার, মাউন্ট এভারেস্টে তো আমরা সবাই যেতে পারবো না, যেতে পারি না। সে কিছু কতিপয় মানুষ যায়, চেষ্টা করে, কিছু জনের ক্ষতি হয়, মিসহ্যাপেন হয়, অক্সিজেনের কম থাকে, অক্সিজেন সিলিন্ডার নিয়ে যেতে হয় এক্সট্রা করে। তাহলে কতটা ডিস্টেন্স চিন্তা করে থাকো যে এর ভেতরে মাউন্ট এভারেস্ট আছে। এবং এই অঞ্চলের ভেতরে এই যে ট্রোপোস্ফিয়ার অঞ্চলটা আমরা বলছি, এই ট্রোপোস্ফিয়ারের ভেতরে মোটামুটি আমাদের যে এরোপ্লেন গুলো ওঠে, সেই এরোপ্লেন গুলোই ট্রোপোস্ফিয়ার অঞ্চলের ভেতরেই থাকে। মানে এরোপ্লেন বলতে ধরো সে আমাদের সে দিল্লি থেকে বোম্বাই যাবে, কলকাতা থেকে দিল্লি যাবে, এগুলোকে আমরা ডোমেস্টিক প্লেন বলি। যদি বাইরের দেশেও যেতে হয়, মোটামুটি এই অঞ্চলের ভেতরে 20 কিলোমিটারের ভেতরে তারা মোটামুটি বিরাজ করে। এখন আরেকটু জানবো, এই 20 কিলোমিটারের ভেতরেই কিন্তু বৃষ্টিপাত, উষ্ণতার চেঞ্জ হয়। তাহলে উষ্ণতার চেঞ্জটা কেমন হয় আমরা একটু দেখি। আমি একটা গ্রাফ দিয়েছি, আমি আসছি সেই গ্রাফটায় যে উষ্ণতার চেঞ্জটা কি টাইপের। দেখো এখানে বোঝানোর চেষ্টা করেছি এই গ্রাফে। এইটা তুমি যদি দেখো, তোমরা আশা করি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস সম্বন্ধে আইডিয়া আছে, যে এই বরাবর যদি আমি যাই একটা অ্যাক্সিস যেখানে টেম্পারেচার বা উষ্ণতা আমরা বলছি, আর এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমি ধরি উচ্চতা, মানে যেটাকে আমি 20 কিলোমিটার 50 কিলোমিটার বলছি, প্লিজ ডোন্ট স্কেচ হিয়ার। সো এই যে 20 কিলোমিটার, দেখো এই যে এই ডিস্টেন্স আমরা যদি বলি, যে যখন আমরা গ্রাউন্ড লেভেলে আছি, মানে আমাদের এই সামুদ্রিক যে এরিয়ায় আমরা যখন আছি বা আমাদের এই পৃথিবী পৃষ্ঠে আছি, তখন উষ্ণতাটা মোটামুটি সে 15 ডিগ্রি 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এটা ডিপেন্ড করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে। এখন আমাদের কোনো এখানে যে পার্টিসিপেন্ট আছো, যারা এখানে জয়েন করেছো, কোনো স্টুডেন্ট, কেউ যদি সামুদ্রিক অঞ্চল থেকে আসো, তার সেখানে হয়তো 35 ডিগ্রি। কেউ যদি সে দার্জিলিং এর কাছ থেকে আসো, তার হয়তো টেম্পারেচার 15 ডিগ্রি। এটা ভ্যারি করতে পারে। মোটামুটি আমরা 20 ডিগ্রি সেলসিয়াস 15 ডিগ্রি 30 ডিগ্রির কাছাকাছি ধরে নিলাম। এখান থেকে টেম্পারেচার কি হয়, আস্তে আস্তে যত উপরের দিকে যেতে থাকো, মানে একটা কমন আইডিয়া যে আমি যখন পার্বত্য অঞ্চলের উপরে যাচ্ছি বা মাউন্ট এভারেস্টের উপরে যাচ্ছি, তখন টেম্পারেচারটা ফল করছে, মানে উষ্ণতাটা কমছে, মানে 0 ডিগ্রি সেলসিয়াসের থেকেও কমে যাচ্ছে। তাই জন্য দেখো এই গ্রাফটা কি করা আছে না, আমি যখন আস্তে আস্তে উচ্চতাটা বাড়ছে, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর বাড়ছি আমি, এই যে 20 কিলোমিটার আমি দেখিয়েছি এখানে, এই 20 কিলোমিটারের মধ্যে কি হচ্ছে, উষ্ণতাটা আস্তে 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 0 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে গেছে। 0 ডিগ্রির পরে তারপরে যত উচ্চতা বাড়ছে, যাকে এলিভেশন বলা হয়, উচ্চতা কিলোমিটারে যত বাড়ছে তত দেখো এখানে তার উষ্ণতা আরো কমে যাচ্ছে, 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেল, -20 ডিগ্রি সেলসিয়াসে চলে গেল। তাহলে এই করতে করতে এক সময় এটা আরো উচ্চতা বাড়ছে, 20 কিলোমিটারের কাছাকাছি যখন আসছে, মোটামুটি -60 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসে। তাহলে আমাদের এখানে জানা হলো যে এই যে ট্রোপোস্ফিয়ার অঞ্চলটি, যে ক্ষুব্ধ মণ্ডল, যে পরিবর্তনশীল স্তর, এখানে মেঘ ঝড় বৃষ্টি হয়, এখানে উষ্ণতাটা মোটামুটি 30 ডিগ্রি সেলসিয়াস থেকে কমতে কমতে -60 ডিগ্রি সেলসিয়াসের কাছে চলে আসে। এই স্তরটা মোটামুটি পৃথিবী পৃষ্ঠ থেকে 20 কিলোমিটার অবধি থাকে। এখানে বায়ুমণ্ডলের প্রায় 75% 75% গ্যাসীয় উপাদান থাকে, এবং নাইট্রোজেন অক্সিজেনের যে উপাদানগুলো বলেছিলাম গ্যাসীয় উপাদানের ভেতরে প্রায় সেই রকমই পরিমাণে থাকে, মানে নাইট্রোজেন 78%, অক্সিজেন ওই পরিমাণ থাকে। বা আস্তে আস্তে যখন তুমি উচ্চতাটা বাড়বে, তখন তোমার অক্সিজেনের মাত্রাটা কমতে থাকবে। কিন্তু 75% গ্যাসীয় উপাদান, মানে টোটাল যে এলিমেন্ট আছে, টোটাল যে সবকিছু ধূলিকণা, জলকণা, গ্যাসীয় উপাদান মিলে তার মধ্যে 75% এইগুলোই থাকে, গ্যাসীয় উপাদানগুলো থাকে।
তাহলে ট্রোপোস্ফিয়ার সম্বন্ধে আমরা কি জানলাম, কেন ট্রোপোস্ফিয়ার বলছি, কেন ক্ষুব্ধমণ্ডল বললাম, কেন পরিবর্তনশীল স্তর বললাম, এখানে উষ্ণতাটা কেমন ভ্যারি করলো, চেঞ্জ করলো, পয়েন্টগুলো অনেকগুলো ছোট ছোট জায়গা আমরা জানলাম। 0 থেকে 60°, -60° হলো। মনে রাখবো কিভাবে, না আরে আমাদের মাউন্ট এভারেস্ট তো এই অঞ্চলের ভেতরে, তো মাউন্ট এভারেস্টে তো আমরা কমন পিপল সাধারণত যেতে পারি না, অনেক স্ট্রাগল করে যেতে হয়। যদি কেউ যাওয়ার চেষ্টা করে যেতে পারে, কিন্তু খুব কষ্ট করে যেতে হয়। সেখানে বরফ হয়ে আছে, 0°C অনেক নিচে আছে। তো এখন তাহলে এই অঞ্চলে তাহলে আমাদের উষ্ণতার কেমন চেঞ্জ হলো, কেন আমরা এটাকে বললাম যে ট্রোপোস্ফিয়ার বা পরিবর্তনশীল, সেই সম্বন্ধে আমাদের একটা আইডিয়া হবে। ট্রোপোস্ফিয়ারের উপরের দিকে কিছুটা জায়গা স্থির উষ্ণতা থাকে, এটা মনে রাখবে। কেন, কেমন দেখো কেমন জায়গাটা হয়, এই গ্রাফে আমি দেখাই। এই যে জায়গাটা মানে মোটামুটি তুমি যদি ধরো 10-12 কিলোমিটারের পর থেকে 15 কিলোমিটার অবধি এই জায়গা, বা 15 থেকে 20 কিলোমিটার অবধি এই জায়গায় উষ্ণতার খুব একটা চেঞ্জ হয় না, মোটামুটি একই রকম থাকে। তাহলে এই জায়গায় একটা কোশ্চেন তৈরি হতে পারে যে স্যার আমরা এই অঞ্চলে পরিবর্তনশীল অঞ্চল হচ্ছে, ঠিক আছে, উষ্ণতাটা কমছে কেন, বাড়ছে না কেন? হ্যাঁ, তার কারণটা আমি বলি, মানে বললে তোমরা রিলেট করতে পারবে, বুঝতে পারবে। দেখো, সূর্য থেকে সূর্যালোক আসছে, পৃথিবী পৃষ্ঠে পড়লো, সে আমি আমার ড্রয়িংটায় চলে যাই, এই পৃথিবী পৃষ্ঠে পড়লো সূর্যালোক, সূর্যালোক পড়ার পরে সূর্যালোকটা আবার এখান থেকে বিক্ষিপ্ত হয়ে ওপরের দিকে যায়, যেটাকে আমরা বলি রিফ্লেকশন হচ্ছে। তাহলে এবার পরপর যত আমি পৃথিবী পৃষ্ঠ থেকে ওপরের দিকে যেতে থাকবো, তার সেই রিফ্লেকশনের যে টেম্পারেচারের যে উষ্ণতার যে মাত্রাটা কমতে থাকবে, বাড়তে থাকবে না, কমতে থাকবে, তাই উষ্ণতাটা কমবে। আরো বিভিন্ন রকমের কারণ আছে। তার কারণ হচ্ছে যে আমরা যত পৃথিবী পৃষ্ঠের কাছে থাকি, কার্বন ডাইঅক্সাইড যেটা উষ্ণতাটাকে ধারণ করতে পারে, ধারণ ক্ষমতা আছে, সেটা একটু বেশি পরিমাণে থাকে। যেই তুমি 15 কিলোমিটার 20 কিলোমিটারের কাছে চলে গেলে, তখন এই পরিমাণটা কমে গেল, তখন আরেক টেম্পারেচারটা কমতে থাকে। তাই হচ্ছে আমাদের যে আমি এই প্লটটা দেখিয়েছি, দেখো যে উষ্ণতাটা পরপর কমছে, কিছুটা যাওয়ার পরে উষ্ণতাটা প্রায় একই রকম থাকে। তার কারণ হচ্ছে এবং এই অঞ্চলটাকে কি বলা হয় একটু দেখে নিই, কি লেখা আছে তোমাদের বইতে, এবং তার কারণটা আমি বলি। ট্রোপোপোজ বলে বলা হয়, ট্রোপোপোজ বলে বলা হয়। সেটা হচ্ছে যে জায়গায় স্থির উষ্ণতাটা বজায় থাকছে, যে ট্রোপোস্ফিয়ারের ভেতরে যেখানে উষ্ণতাটা স্থির থাকছে, সেটাকে বলা হয় ট্রোপোপোজ। তো এখন এই অঞ্চলে থাকার কারণটা হলো যে যখন মোটামুটি আমরা 15 কিলোমিটারের ওপরে চলে গেলাম, সেখানে তার থেকে 20 কিলোমিটার অবধি এই যে তোমার কার্বন ডাই অক্সাইডের মাত্রা বা রিফ্লেকশন হয়ে যে সূর্যালোক যাচ্ছে, তার যে উষ্ণতা প্রায় একই রকম থাকে। তাই ওখানে টেম্পারেচারটা মোটামুটি আমরা ধরে নিতে পারি যে ওখানে টেম্পারেচারটা একই রকম থাকে, প্রায় -60°C। এটাই হচ্ছে ট্রোপোস্ফিয়ার সম্বন্ধে আলোচনা করছি। কি কি জানলাম ট্রোপোস্ফিয়ারে, না কতটা উষ্ণতার পরিবর্তন হয়, কত কিলোমিটার অবধি থাকে, উষ্ণতার পরিবর্তন হওয়ার কারণ কি, আর ট্রোপোপজ বলতে কি বোঝায়, না যেখানে উষ্ণতাটা একই থাকে। ট্রোপোস্ফিয়ারের ট্রোপোর মানে কি, এবং ট্রোপোস্ফিয়ারের আর কি নাম আছে, না এই ইংলিশ মিনিংটা জানলেই তোমরা জানতে পারবে। এবং এর ভেতরেই এরোপ্লেন, আমাদের পাহাড় পর্বত, মাউন্ট এভারেস্ট সবকিছু এই অঞ্চলটার ভেতরেই আছে, ট্রোপোস্ফিয়ারের ভেতরে। তাহলে এটা হলো গেল ট্রোপোস্ফিয়ার সম্বন্ধে আলোচনা। এর পরের যে স্তরটা আছে, পরের স্তর বলতে আমি যদি ধরো পরের স্তর বলতে দেখো 20 কিলোমিটারের ওপরে যদি তুমি চলে যাও, এবং 20 কিলোমিটার থেকে প্রায় তুমি ধরে নিতে পারো 50 কিলোমিটার অবধি যে বায়ুমণ্ডল আছে, সেই অঞ্চলে দেখা যায়, যদি তোমার এই যে স্কেচটা যেটা আমি করেছি, যে এইটা 20 কিলোমিটার, এখান থেকে আরো অনেকটা চলে যাও, মানে 20 থেকে 50 কিলোমিটার অবধি, যেটা তুমি দেখবে 20 থেকে 50 কিলোমিটার, মানে কি এতটা 20 কিলোমিটার এসেছিলে, আরো 30 কিলোমিটার উপরে, মানে এখান থেকে যদি এইভাবে গোলাকার ভাবে তুমি ধরো এখান থেকে 30 কিলোমিটার,
এটাকে এক্সটেন্ড করো, তাহলে এই পার্টটা পেয়ে যাবে। তাহলে এটা হচ্ছে এখান থেকে ডিস্টেন্সটা 30, তাহলে ভূপৃষ্ঠ থেকে এটা 50 কিলোমিটার। তাহলে এই 50 কিলোমিটার মানে 20 থেকে 50 কিলোমিটার যে অঞ্চলটা আছে, এখানে দেখা যায় যে বায়ুমণ্ডল যেটা থাকে, যে উপাদানগুলো থাকে, তার খুব মানে এই জায়গায় তার কিছু যে যে উপাদানগুলো থাকে, বাতাসের যে পরিমাণ থাকে, তার খুব একটা চেঞ্জ হয় না, সেখানে শান্ত হয়ে থাকে বায়ুমণ্ডলটা। কোথায় না এই 20 থেকে 50 কিলোমিটারের ভেতরে এই যে জোনটা থাকে, এখানে শান্ত হয়ে থাকে। মানে কি, মানে এখানে ঝড় বৃষ্টি বাতাস খুব একটা হয় না, এবং এখানে পরিবর্তন, টেম্পারেচারের পরিবর্তন খুব একটা দেখাও যায় না। এবং তার জন্য দেখো ইন্টারেস্টিংলি এই অঞ্চলের আগেই কিন্তু ট্রোপোস্ফিয়ারে আমি বললাম যে উষ্ণতার পরিবর্তন প্রায় না বললেই চলে, যেটাকে যে অঞ্চলটাকে আমরা বলবো ট্রোপোপোজ বলে আমরা বলতে পারি। তাহলে এই থেকে এই 20 থেকে 50 কিলোমিটার স্তরটাকে আমরা কি বলছি না একটা মন্ডল, যেখানে কোনো কিছু চেঞ্জ হয় না। আমি বাংলায় বলতে পারি যে শান্ত মন্ডল হিসাবে বলতে পারি, শান্ত মন্ডল। তাহলে এই শান্ত মন্ডল যদি বলি, এর কিছু ইংলিশ মিনিং আছে। তাহলে মন্ডলটা কি? স্ফিয়ার, SPHERE। আর শান্তর ইংলিশ হচ্ছে যে তোমাদের দেখো আমি এখানে মেনশন করা আছে যে শান্ত বলতে আমি স্ট্র্যাটো বলে বলা হয়। স্ট্র্যাটো একটা ইংলিশ মিনিং, একটা ওয়ার্ড, যেটা বেসিক্যালি ইট হ্যাজ কাম, মানে এটা এসছে একটা গ্রিক লেটার থেকে, যেটা স্ট্র্যাটো মানে হচ্ছে STRATO, এটার মানে হচ্ছে শান্ত, মানে যেখানে চেঞ্জ হয় না, নো চেঞ্জ, মানে পরিবর্তনটা খুবই কম, যেখানে পরিবর্তন হয় না, বলতে গেলে পরিবর্তন হয় না এই অঞ্চলটায়। তাই এটাকে আমরা বলবো শান্তমণ্ডল, বা তুমি বলতে পারো স্ট্র্যাটোস্ফিয়ার, SPHERE, স্ফিয়ার মানে মণ্ডল, আর স্ট্র্যাটো মানে হয়ে গেল শান্ত। তাহলে এখানে কি দেখবো আমরা? এই শান্ত মণ্ডলের ভেতরে বা স্ট্র্যাটোস্ফিয়ারের ভেতরে দেখা যায় যে এইখানে বাতাসের পরিমাণ কম, ধূলিকণা জলীয় বাষ্প না থাকার মতোই, তার জন্য মেঘ ঝড় বৃষ্টি প্রায় হয় না বলতে গেলেই চলে। আর খুব ইন্টারেস্টিংলি তার জন্য এই স্তরে জেট প্লেন গুলো যায়। আমি একটা ঘটনা বলি তোমাদের, দিলে তোমাদের মনে থাকবে, বা তোমরা অবজার্ভ করেছো এই জিনিসটা। দেখবে কিছু কিছু সময় যখন এরোপ্লেন যাচ্ছে, আমরা তার সাউন্ড পাচ্ছি, কিন্তু এরোপ্লেন চলে গেল, তার পেছনে যখন চলে যাওয়ার পরে আমরা পেছনের দিকে কোনো দেখতে পাই না যে কোনো একটা যে এয়ারের একটা ফ্লো হয়েছে, আমরা দেখতে পাই না। কিন্তু অনেক ওপর দিয়ে যখন কোনো প্লেন যায়, অনেক ওপর দিয়ে ছোট আকারে দেখা যাচ্ছে, কিন্তু দেখা গেল সেটা প্লেনটা চলে যাওয়ার পরে পিছনে একটা বায়ু, মানে একটা গ্যাসীয় পদার্থের যেন, গ্যাসীয় ম্যাটেরিয়াল যেন একটা লাইন ধরে আছে। মানে কেন? সেই প্লেনটাই কিন্তু ট্রোপোস্ফিয়ার পেরিয়ে গেছে, 20 কিলোমিটার পেরিয়ে ওই স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছেছে। ট্রোপোস্ফিয়ারে যখন ছিল, বায়ুমণ্ডলের পরিবর্তন এতটাই বেশি, ওর যে মানে একটা এরোপ্লেন চলার জন্য যে তার এক্সিট পয়েন্ট থেকে যে তোমার গ্যাসিয়াস ম্যাটেরিয়াল গুলো যেটা নির্গমন হয়, সেটা খুব তাড়াতাড়ি মিলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বায়ুমণ্ডলে, কারণ এখানে তো হাওয়া আছে, বাতাস আছে। কিন্তু যেই তুমি পরের স্তরে চলে গেল প্লেনটা, জেট বিমানগুলো, যেগুলো অনেক দূরে যেতে হয়, যে জেট বিমানগুলো, সেটা করে কি, চেষ্টা করে তারা স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে চলে যাওয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে কেন যায় না? একটু উচ্চতায় তাকে প্রথমে যেতে হয়, তার জন্য তার কষ্ট হয় বেশি, মানে তাকে তার ফুয়েলটা বেশি পরিমাণ খরচ করতে হয়। কিন্তু চলে গেলে ওই অঞ্চলে চলে যাওয়ার পরে, 20 কিলোমিটার উপরে চলে যাওয়ার পরে, ওখানে ঝড় বৃষ্টি বাতাস কিছু নেই, তাই সে খুব স্মুথলি রান করতে পারে। তাই জেট বিমানগুলো
এই স্ট্র্যাটোস্ফিয়ার দিয়েই যায়। এবং তার জন্য আমরা যদি অবজার্ভ করো, যদি দেখেছো ভালো, যদি নাও দেখো এরপরে দেখলে মেলাবে জিনিসটা, অনেক উপর দিয়ে যখন কোনো প্লেন যায় বা জেট বিমান যায়, তার যে এক্সিট পয়েন্ট পেছন থেকে যে নির্গমন হয়, যেটা তোমার বায়ুমণ্ডলে মিশতে পারে না ওই স্তরে স্ট্র্যাটোস্ফিয়ারে, যেটা আমরা বেশ কিছুক্ষণ একটা স্তর দেখতে পাই, সেটা হচ্ছে, এটা থেকে আমরা বুঝতে পারবো যে ওটা স্ট্র্যাটোস্ফিয়ারে আছে, সেটা হচ্ছে শান্ত মণ্ডলে আছে, সেখানে ঝড় বৃষ্টি বাতাসের খুব একটা প্রবাহ নেই, তাই মিলিয়ে যাচ্ছে না, তাই ওটাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্ত মণ্ডল। তো এই এটাই হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল সম্বন্ধে আলোচনা। এখানে আরেকটা জিনিস আমি আলোচনা করব এই স্ট্র্যাটোস্ফিয়ারে দিয়ে আজকে ক্লাসটা কমপ্লিট করব, সেটা হচ্ছে যে ওজোনোস্ফিয়ার বলে একটি স্তর থাকে স্ট্র্যাটোস্ফিয়ারে, সেই স্তরটা সম্বন্ধে একটু বলে। এই শান্তমণ্ডলের ওপর থেকে, মানে 20 কিলোমিটার থেকে তো তোমার শান্তমণ্ডল তৈরি হলো, 20 কিলোমিটার থেকে, এই 20 কিলোমিটার থেকে শুরু হওয়ার পরে তুমি আরো 10 কিলোমিটার যদি দেখো, যদি এটা 10 কিলোমিটার, এইখানে একটা স্তর থাকে যেটাকে আমরা বলি ওজোন স্তর বলে বলা হয়, ওজোন স্তর বলে বলা হয়, এটাকে বলা হয় ওজোন স্তর বা সেই ওজোনোস্ফিয়ার বলে বলা হচ্ছে। যেটা দেখো যে এখানে মেনশন করা আছে যে ওজোনোস্ফিয়ার, এই যে ওজোন লেয়ার বা ওজোনোস্ফিয়ার বলে আমরা বলি। তো এই ওজোন স্ফিয়ার সম্বন্ধে অল্প একটু জানবো, ডিটেলস আমরা পরের ক্লাসে জানবো। এই জোনটা হচ্ছে ওজোনোস্ফিয়ার, মানে 30 কিলোমিটার অবধি। তো এই ওজোনোস্ফিয়ার বলতে কি হয় জিনিসটা, সেটা একটু দেখি, অল্প করে জানবো না। শান্ত মণ্ডলের উপর থেকে বা স্ট্র্যাটোস্ফিয়ারের উপর থেকে 20-30 কিলোমিটার অবধি এই স্তরটাকে আমরা ওজোনোস্ফিয়ার কেন বলছি না, এখানে ওজোন গ্যাস থাকে তাই ওজোনোস্ফিয়ার বলবো। স্যার ওজোন গ্যাস বলতে আপনি কি বোঝাচ্ছেন? না, এই স্তরে কি হয়, কিছু ওজোন গ্যাস থাকে। ওজোন গ্যাসটা কি করে তৈরি হয় সেটা তোমাদের সিলেবাসে আছে, তোমাদের অধ্যায়ে আছে, আমরা জানবো। তো সেই ওজোন স্তরে ওজোন গ্যাসটা থাকার জন্য তাকে ওজোনোস্ফিয়ার বলা হয়। এই ওজোনোস্ফিয়ার থাকতে কি উপকার, ওজোনোস্ফিয়ারকে মেনটেন করার জন্য আমাদের কি করণীয়, ওজোনোস্ফিয়ারের যে ক্ষতি হচ্ছে কি কারণে, ওজোনোস্ফিয়ারের ক্ষতি হলে আমাদের ভূপৃষ্ঠে মানব সভ্যতার কি ক্ষতি হচ্ছে, সেই সম্বন্ধে আলোচনাটা আমরা পরবর্তী ক্লাসে করব। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার সম্বন্ধে আমরা যেটা জানলাম যে 20 থেকে 50 কিলোমিটারের ভেতরে আমাদের এই অঞ্চলটা থাকে স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল। আর এখানে একটা ওজোনোস্ফিয়ার থাকে যেটাকে ওজোন লেয়ার বলা হলো। তো এই অবধি মানে এখানে এই স্ট্র্যাটোস্ফিয়ারে আমাদের একটা জানতে হবে যে মানে মানে একটা জিনিস আমি একটু মেনশন করে দিই, যে ওজোনোস্ফিয়ারের যদি টেম্পারেচারের কার্ভ দেখো, যদি এর ভ্যারিয়েশন দেখো, চেঞ্জ দেখো এই ওজোনোস্ফিয়ারে এসে উষ্ণতাটা না কমে বেড়ে গেল, উচ্চতা বাড়ছে, 20 থেকে 30 কিলোমিটার 35 কিলোমিটার অবধি গেল, উচ্চতা বাড়লো কিন্তু উষ্ণতা কমে গেল। কেন স্যার? এইখানে উচ্চতা বাড়লো, উষ্ণতাটা না কমে বেড়ে গেল, কেন না এইখানে ওজোন স্তর থাকে, যে ওজোন স্তর বা এই যে ওজোন স্তরে যে ওজোন গ্যাস থাকে, সেই ওজোন গ্যাস হচ্ছে টেম্পারেচার ইনক্রিজ করার জন্য একটা প্রধান কারণ। সে কি করে না, এই ওজোন স্তরে যে ওজোন গ্যাস থাকে, সে সূর্যের যে বিভিন্ন ধরনের আলো আসে তার মধ্যে আল্ট্রাভায়োলেট রেস থাকে, সেই আল্ট্রাভায়োলেট রেসটাকে ও শোষণ করে নেয়। তো যেহেতু শোষণ করে নেয়, সেই রশ্মির কিছু উষ্ণতাটা ও তাপটা শোষণ করে নেওয়ার ফলে সেই স্তরের উষ্ণতা না কমে বাড়তে থাকে। তাহলে এখানে আমরা একটা কি জিনিস জানলাম, একটা নতুন জিনিস শিখলাম, যে ওজোন স্তরের জন্য উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে, মানে আমরা যদি উষ্ণতা আর মানে এই বরাবর যদি টেম্পারেচার, মানে উষ্ণতা এবং এই বরাবর হাইট লেভেল বা এলিভেশন যদি আমরা বলি, এলিভেশন বলতে উচ্চতা, যদি গ্রাফ করি, যে তুমি যখন 0 লেভেলে ছিলে মানে সমুদ্রের তলে, তখন টেম্পারেচার একটা ছিল সে ধরো 20 ডিগ্রি সেলসিয়াস, যখন উচ্চতাটা পরপর বাড়ছে উপরের দিকে যাচ্ছে, তাহলে তোমার কি হচ্ছে, উষ্ণতাটা আস্তে আস্তে কমছে, ধরো 20 কিলোমিটার অবধি এই অবধি কমলো, তারপরে কি হচ্ছে যে আরো তো কমা উচিত আমাদের কনসেপ্ট অনুযায়ী, এলিভেশন সে এটা 20 কিলোমিটার, সে ধরো এটা হচ্ছে 20 কিলোমিটার, এটা সে তারপরে 30 কিলোমিটার, এটা হচ্ছে সে 50 কিলোমিটার,
তাহলে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তো উষ্ণতাটা কমা উচিত, কিন্তু এখানে দেখা যায় যেখানে কিছুটা কনস্ট্যান্ট থাকার পরে আবার উষ্ণতাটা না কমে, যদি কমতো তাহলে তো লেফট হ্যান্ড সাইডে যেত, বাম দিকে যেত, না কমে এই দিকে বাড়তে থাকে। কেন না এখানে ওজোন স্তরটা থাকে, ওজোন স্তর থাকে, ও মানে এই জায়গায় ওজোন গ্যাস কিছু থাকে, তাই এই ওজোন স্তর কি করে উষ্ণতাটাকে কিছুটা বাড়িয়ে দেয়। কোথায় না স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে। তাহলে এই আমরা ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার সম্বন্ধে আমাদের কিছুটা আইডিয়া হবে। তাহলে আমি এই অবধি আমাদের আজকের ক্লাসটা রাখবো। সো ক্লাস শেষ হওয়ার আগে আমরা কি পড়াশোনা করলাম একটু আলোচনা করে নি, জাস্ট অল্প দু একটা কথায়। সেটা হচ্ছে প্রথমেই আমরা জানলাম যে আমাদের কিছু যে সূচিপত্র কি কি পড়তে হবে, তারপরে প্রথম চ্যাপ্টার অধ্যায় যেটা পরিবেশ, পরিবেশ বলতে আমরা কি বুঝি, পরিবেশের জন্য আমরা ভাববো কেন, তার বিভিন্ন কারণ আমি ব্যাখ্যা করেছি। পরিবেশের জন্য ভাবনার কি কি উপায় আছে, কি কি ভাবে আমরা ভাবতে পারি, মানে আমরা শুধু বৈজ্ঞানিক ভাবে নয়, আরো বিভিন্ন সাহিত্যিক, গাণিতিক, ভৌগোলিক চিন্তা ভাবনা আছে। এবার বৈজ্ঞানিক চিন্তা ভাবনার মধ্যে তোমাদের সিলেবাসে আমরা যেটা পড়াবো, আমি যেটা পড়াবো চিন্তা করেছি যে ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান। সেই ভৌতবিজ্ঞানে তোমাদের জানতে হবে প্রথম যেটা যে অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডল কাকে বলে, বায়ুমণ্ডলের সংজ্ঞার পরে আমরা কিছু ড্রয়িং করেছি এখানে। সেই ড্রয়িংয়ে আমরা দেখেছি যে বায়ুমণ্ডলে উপাদানগুলো কি কি আছে, গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প। গ্যাসীয় উপাদানে 75% নাইট্রোজেন, অক্সিজেন 20% আছে, 78% তোমার মোটামুটি নিয়ার অ্যাবাউট 75% বলতে পারো, এক্স্যাক্টলি 78% হতে পারে। তারপরে আমরা চলে এলাম যে বিভিন্ন স্তর সম্বন্ধে আইডিয়া নিতে থাকলাম। যে এখানে যদি তোমার এই নোটের সঙ্গে দেখো যে বায়ুমণ্ডলের যে বিভিন্ন যে লেয়ার, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, যে প্রথমেই আমরা ট্রোপোস্ফিয়ার বললাম। কেন ট্রোপো বলছি, অন্য কোনো নাম নেই কেন না, ট্রোপোর মানে হচ্ছে চেঞ্জ, ক্ষুব্ধ মণ্ডল। এটা এখানে ঝড় বৃষ্টি হয়, এই জায়গার ভেতরেই আমাদের কিন্তু মাউন্ট এভারেস্ট আছে, তাহলে টেম্পারেচার কমে আমরা জানি। তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার সম্বন্ধে আমাদের আইডিয়া হলো, স্ট্র্যাটো মানে হচ্ছে মানে যেখানে চেঞ্জ হয় না, শান্ত থাকে, তার ভেতরে আবার ওজোন লেয়ার একটা থাকে 20 থেকে 30 কিলোমিটার, যার জন্য টেম্পারেচারটা না কমে, উষ্ণতাটা না কমে বাড়তে থাকে। এই অবধি আমরা আজকের যে ক্লাস, ভৌতবিজ্ঞানের যে প্রথম ক্লাস আমাদের, সেটা আমরা আলোচনাটা করি। এবার আমি একটু দেখে নিই তোমাদের চ্যাটে যদি কিছু কোশ্চেন থাকে, আমরা চেষ্টা করব আলোচনা করার। এই ভিডিওটা করেছিস, ওকে, আমি চ্যাটটা খোলার চেষ্টা করছি, দেখি। ওকে, মানে একটা কোশ্চেন হয়ে এসছে যে নাইট্রোজেন কেন বেশি। খুব ভালো কোশ্চেন, আমি মেনশনও করেছি, আমি মানে লেখাতে আছে, আমি বলতে ভুলে গেছি যে কেন, বা এই যে দেখো এখানে আমি মেনশন করে দিয়েছি কেন নাইট্রোজেন বেশি হলো, হঠাৎ করে নাইট্রোজেন খামোখা বেশি হয়ে যাওয়ার কারণটা কি। না, আমাদের তো এই পৃথিবীটা একদিনে তৈরি হয়নি। পৃথিবী অনেক দিন ধরে, কোনো আমাদের আইডিয়া যেটা তোমরা পড়েছো যে কোনো একটা সে নক্ষত্র থেকে, সে সূর্য থেকে বা কোথাও থেকে একটা সে একটা আগুনের গোলা বা কিছু একটা চলে এসেছিল, সেখান থেকে অনেক দিন ঘুরতে ঘুরতে সেটা ঠান্ডা হয়েছে পৃথিবী পৃষ্ঠটা। এখনো তুমি যদি পৃথিবী পৃষ্ঠ যদি এই জায়গায় ধরো, পৃথিবী পৃষ্ঠ থেকে যদি তুমি সেন্টারের দিকে যেতে থাকো, তার কেন্দ্রের দিকে যাও, তাহলে দেখবে যে টেম্পারেচার কিন্তু একদম কেন্দ্রে কিন্তু এখনো টেম্পারেচার, প্রচুর পরিমাণে টেম্পারেচার আছে, সেখানে কিন্তু লাভা হয়ে আছে, সেখানে মানে মানে টেম্পারেচার মানে প্রায় সে 100 ডিগ্রি সেলসিয়াস ওর আরো বেশি বা এইভাবে টেম্পারেচার থাকে, মানে সেখানে লাভা হয়ে থাকে। তো তাহলে পৃথিবী পৃষ্ঠের ওপরে টেম্পারেচারটা আস্তে আস্তে অনেক দিন ধরে কমেছে, তো একদিনে তো হয়নি। তো পৃথিবীর পৃষ্ঠের ওপরে ক্রিস্টাল জাতীয় জিনিস হয়েছে, ক্রিস্টাল ল্যাটিস যেটা আমরা বলি। এখন বাকি সমস্ত গ্যাসও তৈরি হয়েছে, নাইট্রোজেনও তৈরি হয়েছে, হঠাৎ করে নাইট্রোজেনটা বেশি হয়ে গেল কেন না, তার কারণ হচ্ছে নাইট্রোজেন ইজ নট স্টেবল। মানে ক্রিস্টাল ল্যাটিসের ক্ষেত্রে নাইট্রোজেনটা স্টেবল নয়, মানে ক্রিস্টাল ল্যাটিসের নাইট্রোজেনটা নিজে থেকে ওখানে স্টেবল অবস্থায় থাকতে পারে না।
তাই যখন পৃথিবী পৃষ্ঠ তৈরি হয়েছে নাইট্রোজেন ওর ভেতরে স্টেবল হয়ে থাকেনি, আনস্টেবল থাকার জন্য ও বায়ুমণ্ডলে বেশি পরিমাণে আছে, আর বাকিগুলো স্টেবল থাকার জন্য ওখানে বেশি পরিমাণ ওই ক্রিস্টালের ভেতরেই চলে গেছে, না হলে কিন্তু অন্যান্যগুলো প্রায় প্রায় সমান সমান পরিমাণে থাকতো। তাই নাইট্রোজেনটাই আমাদের অ্যাটমসফিয়ারে বেশি পরিমাণে থাকে। আর থেকে যাওয়ার জন্য ভেরি লাকি আমরা যে অনেকটা সুবিধে হয়ে গেছে। তার একটা কারণ তোমরা দেখবে যে নাইট্রোজেন থাকার একটা মানে যে কারণ হচ্ছে বেশি বেশি মানে কারণটা তো আমি বললাম, থাকার ফলে আমাদের উপকারে কাজে লাগে, সেটা হচ্ছে যে যে মানে হঠাৎ করে আমাদের বায়ুমণ্ডলে তো সব সময় ধরো একটা সূর্যালোক আসছে, টেম্পারেচার আছে মোটামুটি, তাহলে বায়ু কণাগুলোর মধ্যে আঘাত লাগছে, ঘর্ষণ লাগছে, ঘর্ষণজনিত কারণ তো আগুন লেগে যাওয়ার কথা ছিল, আগুন লাগে না কেন? তার কারণ হচ্ছে নাইট্রোজেনটা বেশি পরিমাণে আছে বলে। এই হচ্ছে দিস ইজ মানে এটাই হচ্ছে একটা মেন কারণ যে হঠাৎ করে এখানে বায়ুমণ্ডলে আগুনটা লেগে যায় না নাইট্রোজেনটা থাকার জন্য। বেশি হওয়ার কারণটা আমি যেটা বললাম যে ক্রিস্টাল ল্যাটিস, যেটা এই যে পৃথিবী পৃষ্ঠটা তৈরি হয়েছে সেটার সঙ্গে এই নাইট্রোজেনটা স্টেবল নয়, আনস্টেবল হওয়ার জন্য নাইট্রোজেনটা বেশি হয়েছে, হওয়ার জন্য আমরা লাকি হয়ে গেছি হিউম্যান বিংরা বা গাছপালারা, হঠাৎ করে আগুন লেগে যায় না, এটাই হচ্ছে কারণ। আর দেখি যদি কিছু চ্যাটে থাকে। আর কিছু কোশ্চেন আছে? তা আমি যারা আছো এই মুহূর্তে ক্লাসে তাদেরকে মিউট করছি, তাদের যদি কিছু কোশ্চেন থাকে তারা করতে পারো, একজন একজন করে কোশ্চেন করবে। আমি সবাইকে যদিও আনমিউট করে দিলাম, কিন্তু তোমরা আনমিউট করলে তোমাদের ওখান থেকে যদি আনমিউট করার অপশন থাকে করে তোমরা একজন ওয়ান বাই ওয়ান ইউ আস্ক ইওর কোশ্চেন। আমি প্রথমে জিজ্ঞেস করি যে যেহেতু কয়েকজনই আছো লাস্টের দিকে, বলো কার নাম দেখছি প্রথম, বলো কারোর যদি কিছু কোশ্চেন থাকে তাহলে তোমরা জিজ্ঞেস করতে পারো বা কিছু বলতে পারো। হ্যাঁ বলো, কে বলছো? কারোর কিছু কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমি বলি যে তোমাদের এই ক্লাস কেমন লাগলো বলো, যারা আছো এখানে। যে আমাদের পার্টিসিপেন্ট অনেকেই মানে বেসিক্যালি রেজিস্ট্রেশন করেছিল, আমরা দেখেছি প্রায় নিয়ার অ্যাবাউট 100 বা মোর দ্যান 100, বাট আমি জানি না কিছু হয়তো টেকনিক্যাল রিজনে বা নেট থাকা না যার জন্য বেশ কিছু ক্যান্ডিডেট জয়েন করতে পারেনি, তারা হয়তো কিছু রিকোয়েস্ট পাঠিয়েছে, আমার দেখার সময় হয়নি, দেখতে হবে, আমরা পরের দিন সেগুলো রিজলভ করার চেষ্টা করব, বা তারা হয়তো নিজেরাও রিজলভ করতে পারবে, দেন মানে আমরা অনেক পার্টিসিপেন্ট পাবো। তো যারা এই মুহূর্তে আছো তারা বলো যে মানে তোমাদের কিছু যদি বলার থাকে বলতে পারো, আদারওয়াইজ আমরা ক্লাসটা এখানে এন্ড করব। বলো, কেউ যদি কিছু বলতে চাও তাহলে আনমিউট করে তাহলে বলতে পারো। আচ্ছা, তোমরা একটা কাজ করো, যারা আছো তোমাদের একটু ভিডিওটা অন করো, তাহলে আমরা একটা জাস্ট স্ক্রিনশট নেব, আমাদের যেটা ডকুমেন্টেশন পারপাসে লাগবে। তোমরা প্লিজ তোমাদের ভিডিওগুলোকে অন করো, আমি আমার ভিডিওটা অন করছি, ভিডিও অন করতে হবে। যদি পারো ভিডিওটা অন করো, আমরা একটা জাস্ট একটা পিকচার নিয়ে নিই। আমার সঙ্গে আমাদের আরেকটা যেটা পার্ট ম্যাথমেটিক্স পার্ট যিনি পড়াবেন শুভজিৎ মাইতি, উনি অ্যাকচুয়ালি আইআইটি কানপুর থেকে এমএসসি করেছেন স্ট্যাটিস্টিক্সে, বাট হি ইজ ভেরি মাচ নলেজেবল ইন ম্যাথমেটিক্স অলসো।
উনি আছেন আমার সঙ্গে, আমি উনাকে অনুরোধ করছি একটু আমার ভিডিওর কাছে চলে আসতে, তাহলে আমরা একটু ছবিটা তুলে নেব। শুভজিৎ, তাহলে আমাদের দর্শকরাও আমাদের একটু দেখতে পারবে এবং আমরা একটা ডকুমেন্টেশন রাখতে পারবো। স্ক্রিনশট নিয়ে বাকি যারা আছো পারলে ভিডিওটা অন করো, তাহলে আমরা জাস্ট একটা স্ন্যাপশট নিয়ে নিই। আচ্ছা, তোমাদের ক্লাস কেমন লাগলো বলো? আনমিউট করেছো, বলো ক্লাস এমনি কেমন লাগলো, বা কিছু যদি বলার থাকে। হ্যাঁ ঠিক আছে, এসেছো সবাই মোটামুটি। আনমিউট করো নিজেদের, আনমিউট করো, মাইক্রোফোনটাকে আনমিউট করো। মিউট অপশন যেখানে আছে ওটাকে ক্লিক করো, আনমিউট হয়ে যাবে। নিজেদের আনমিউট বলো। খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। হয়তো মানে দেখো, আমরা চেষ্টা করছি যতটা সম্ভব আমাদের তরফ থেকে ক্লাসটা নেওয়ার জন্য। আমরা উইল ট্রাই টু ফ্রম আওয়ার সাইড যে 100% দেওয়ার চেষ্টা করব, কিন্তু বেশ কিছু স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট আমাদের কাছে রিকোয়েস্ট করেছে আমরা এই সাইটে 100 স্টুডেন্টের বেশি আমরা পার্টিসিপেন্ট নিতে পারবো না। আমরা যদি 100 স্টুডেন্টের বেশি যখন পার্টিসিপেন্ট হয়ে যাবে অন্য প্ল্যাটফর্ম ব্যবস্থা করার চেষ্টা করছি। বাট 100 স্টুডেন্ট পার্টিসিপেন্ট পেয়েও আজকে পার্টিসিপেন্ট কম জয়েন করতে পেরেছে, তার কারণ হচ্ছে কিছু নেটের ইস্যু আছে এবং কিছু টেকনিক্যাল রিজন আছে, সেটা আমরা হয়তো রিজলভ করে নেব নেক্সট ক্লাসে। তো সেটা একটু তোমাদেরকে আমি বলবো, যেদিন তোমাদের ক্লাস থাকবে সেদিন ধরো সন্ধ্যের সময় থাকে, তাহলে সকাল থেকে ডাটাটা বেশি খরচ করবে না, এটা আমার সাজেশন। বা যদি পারো, যদি সম্ভব হয়, আমি তো জোর করতে পারি না, তাহলে যদি ডাটা প্যাকটা একটু বেশি ঢোকানো যায় তাহলে তাহলে তোমরা ক্লাসটা একটু হাই স্পিডে করতে হবে। ভিডিওটা তো অফ করে ক্লাস করছো, তাহলে বেশি ডাটা যাচ্ছে না। যদি ডাটা প্যাকটা একটু নাও তাহলে হাই স্পিডে কাজটা হবে, তাহলে বাকি যারা পার্টিসিপেন্টরা জয়েন করতে পারেনি এই কারণে তারা হয়তো ক্লাসটা জয়েন করতে পারে। তো আমরা নেক্সট দিন থেকে আমাদের যে শিডিউল আছে, তোমাদের ক্লাস 10 এর নেক্সট ক্লাস কবে আছে তোমাদের? তোমরা দেখেছো বলো? সানডে মর্নিং তোমাদের ক্লাস আছে। সেদিন ম্যাথমেটিক্স হবে সকাল 7:30টায়, তাই তো? সকাল 7:30টায়। তো আমরা তার আগে চেষ্টা করব যে যদি কোনো টেকনিক্যাল প্রবলেম থাকে সেগুলো রিজলভ করার। আর তোমরা চেষ্টা করবে যে সকালে ক্লাস হলে তো ঠিক আছে, সেদিনের পার্টিকুলার ডাটা হয়তো তোমাদের থেকে গেল। যেমন আমার ক্লাসটা আমি সন্ধ্যের সময় নেব, কারণ আমার ক্লাস থাকে সন্ধ্যের সময়, আমি ফ্রি থাকি, সেই সময় ক্লাস নিতে পারবো। তো ডাটাগুলো তোমরা শেষ করবে না, পারলে এক্সট্রা যদি ডাটা তোমরা তোমাদের মোবাইলে নিতে পারো তাহলে খুব ভালো হয়, তাহলে ক্লাসগুলো করতে পারো। আমরা এই ক্লাসটা আমাদের তরফ থেকে চেষ্টা করে যাব কন্টিনিউ করে যাওয়ার জন্য, যতদিন সম্ভব হয় আমরা চালিয়ে যাব। অ্যাটলিস্ট এই প্যান্ডেমিক যে সিচুয়েশন, ভেরি হার্ড সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এখানে তোমাদের রেসপেক্টিভ স্কুল হয়তো অ্যারেঞ্জ করেছে, অবশ্যই করছে, তারা করেছিল গতবারে, এবারেও করছে। আমরা প্যারালালি ওদের সঙ্গে হাত বাড়িয়ে আরেকটু তোমাদের কিছুটা হেল্প করার চেষ্টা করছি। কারণ আমাদের অ্যাজ এ টিচার, আমি একজন কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর, আরেকজন যিনি আছেন উনি আইসিআইসিআই লোমবার্ডের সিনিয়র পোস্টে চাকরি করেন। তো আমাদের তরফ থেকে এই পরিস্থিতিতে দেওয়ার জন্য আমাদের মনে হয়েছে যে আমাদের যে নলেজ আছে সেই নলেজ শেয়ার করা ছাড়া আমরা আর বেশি খুব একটা কিছু পারবো না। নলেজ শেয়ারটা তোমরা তোমাদের দিক থেকে উইল ট্রাই ফ্রম ইউর সাইড
যে তোমরা 100% নেওয়ার চেষ্টা করবে, ক্লাসগুলো করার চেষ্টা করো। আমরা আস্তে আস্তে মানে বইতে লেখা আছে, পড়ানো হচ্ছে, তার সঙ্গে বাস্তব কিছু জিনিসের উদাহরণ দিয়ে রিলেট করে যাতে অনেক দিনের জন্য মনে থাকে সেইটা আমরা চেষ্টা করব। এই হচ্ছে আমার বলার আছে। তোমাদের কারো যদি কিছু বলার থাকে বলো, আদারওয়াইজ উইল এন্ড দিস ক্লাস হিয়ার। কেউ কিছু বললে বলতে পারো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখানে ক্লাস শেষ করছি। গুড নাইট, শুভ সন্ধ্যা। যারা এখানে এসেছো আছো এবং যারা এসেছিলে বা আসতে পারোনি, সবাইকেই আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা থাকলো এবং পড়াশোনা ভালো করে করবে। আশা করি ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করবে এবং মনোযোগ সহকারে করার চেষ্টা করবে। যেটা আমি পড়ালাম বা যেটা পড়ানো হবে ভবিষ্যতে, ম্যাথ হোক, ফিজিক্যাল সায়েন্স হোক, বইয়ের সঙ্গে একটু রিলেট করে পড়ে নেওয়ার চেষ্টা করবে, গল্প করে, যেটা আমি বলেছি। দেখবে অনেক দিনের জন্য এটা মনে থাকবে। ঠিক আছে?